কাব্য ভাইয়ের উপর প্রথম ক্রাশ খেয়েছি আজ থেকে 4 বছর আগে। তার গায়ের সাদা শার্টের উপর ডেনিম জ্যাকেট দেখে এক হাতে পকেটে বাদামি মানিব্যাগ আর এক হাতে বাম পকেটে সেলফোনটা ঢোকাতে ঢোকাতে যখন ব্যস্ত পায়ে ড্রয়িং রুম ছেড়ে যাচ্ছিলেন, আমি হাঁ হাঁ করে তাকিয়েছিলাম। আমার পাশ দিয়ে যখন বেরিয়ে যান, তার পারফিউমের গন্ধে আমার পাগল পাগল লাগতে শুরু করেছিল। সেই যে পাগল হলাম, এখনো নিজেকে স্বাভাবিক করতে পারি না। তাকে দেখলে এখনো এতটা বছর পর আমি নিজের মধ্যেই থাকতে পারি না। এটা তো প্রেমই, শার্লিন। কুহুর চোখে তখনও 4 বছর আগের অসাধারণ হৃদয় কেড়ে নেওয়ার দৃশ্য তাজা তাজা ঘুরে। প্রেম নামের এক মিষ্টি ঝাপটা আজও তার বুকের ভেতর বহুল যত্নে পড়া আছে। হয়তোবা কুহু রোজ এখনো প্রেমের জোয়ার উঠলে সেই যত্নে রাখা প্রেমকে বের করে দেখে, আগলায়, আবারও সযত্নে মনটার ভেতরে বহু ভেতরে চেপে রাখে। শার্লিন তখনও কুহুকে অবাক চোখে দেখে। কুহুর সরল অথচ তীব্র প্রেমিকা সুলভ আবেগে এখনো প্রায়শই হতবাক হয়, ভাবতে বসে এমন প্রেমও হয় বুঝি। কুহু তাকালো শার্লিনের দিকে। বড্ড হাসি খুশি মেয়েটা এইবার উচ্ছ্বাস নিয়ে বলল, কাব্য ভাইয়ের প্রেমে কিন্তু আমি সেইবারের পর আরো অনেকবার পড়েছি। তোকে বলবো না, তুই লজ্জা পাবি বললে। শার্লিন এইবার চোখে খানিকটা বিরক্তি টেনে কুহুকে বলল। তুই যে কাব্য ভাইকে এত পছন্দ করলি, বলেছিস কখনো? কুহু এইবার সোজা হয়ে বসলো। শ্যামলা মুখে একটা চিমটি লজ্জা ভাসিয়ে নয় বধূর ন্যায় নতমস্তকে বলল, ভয় হয় রে শার্লিন, যদি কাব্য ভাই রিজেক্ট করে, আমার ওসব প্রেমের কথা শুনে যদি চোখ মুখ কুচকে বলে, কুহু তুই আমার বোনের মতো, এসব কথা তুই আমার ব্যাপারে কিভাবে ভাবিস? পাগল নাকি তুই? চাচুকে বিচার দেবো? শার্লিন কুহুর কোলে রাখা বাদামের প্যাকেট থেকে বাদাম নিল কটা নিজের হাতেও। সেটার খোসা ছিলে পুকুর পাড়ের দিকে চেয়ে এক একটা বাদাম মুখে পুরে আরাম করে সেটা চিবোতে চিবোতে ভাবুক গলায় বলল, কিন্তু কুহু, আমার কেন যেন মনে হয় না কাব্য ভাই এসব বলবেন বা তোর বাবাকে বিচার দিবেন। কুহুর এ কথা শুনে ভ্রু উঁচু হয়ে গেল। ভেতরে ভেতরে খানিক আশা ফিরে পুকুরের ঢেউ থেকে চোখ সরিয়ে সরাসরি শার্লিনের দিকে তাকালো। চঞ্চল কণ্ঠে পড়ল, কেন মনে হচ্ছে না তোর? এক্সপ্লেইন কর। শার্লিন এবার সোজা হয়ে বসে বাদাম খাওয়ার থেকে কিছু সময়ের জন্য ইস্তফা দিয়ে একদম বাস্তববাদী বড় মানুষদের মতো গম্ভীর হয়ে বলল, দেখ তুই, কাব্য ভাই তোদের ভাই বোনদের সবার থেকে অনেক ম্যাচিওর, স্মার্ট, কেয়ারফুল, নিজের ফিলিংসগুলো ভালো বোঝে, চালাকও বলা চলে ওনাকে। তোর কি মনে হয় সে এসব তোর বাবাকে বলে নিজেকে ছোট করবেন? তোর বাবা এটা শুনলে আঙ্কেল কিন্তু কাব্য ভাইকেও দোষের অর্ধেকটা দিবেন। কাব্য ভাই বড়জোর তোকে এড়িয়ে যেতে পারেন, বা খুব শান্তভাবে রিজেক্ট করবেন যেন তুই কষ্ট না পাস। ওনার কাছে তোরা ভাই বোনরা সবসময় প্রাম্পার পাস, তাই সেভাবে করেই তোকে হ্যান্ডেল করবেন। শার্লিন পুরো ব্যাপারটাই কুহুকে বুঝিয়ে ভ্রু বাঁকিয়ে কুহুর মুখের দিকে তাকিয়ে রইল, অর্থাৎ ও বোঝার চেষ্টা করছে। এটা শোনার পর কুহুর ফেসিয়াল এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে, অথচ শার্লিনের কটা বাক্যের মধ্যে কুহুর মন ভেঙে পড়ল ওই এক কথা শুনে। কাব্য ভাই ওকে এড়িয়ে যাবেন, এটা কুহু কখনোই মেনে নিতে পারবেই না। কুহু দমটুকু বন্ধ করে অস্ফুট হয়ে বলল, এড়িয়ে যাবে মানে? সে যদি একদিনও আমার সঙ্গে কথা না বলে, আমি পাগল হয়ে যাই। আমি ভাই এইভাবেই ঠিক আছি, দরকার নেই আমার তাকে প্রপোজ করার। কুহু আবারও সোজা হয়ে বসে বাকি সব ছেড়ে ছুড়ে বাদাম খেতে মন দিল। ওদিকে শার্লিন কুহুর এমন কথাতে চূড়ান্ত হতাশ। এই গাধাকে কি বোঝালো আর এই গাধা কি বুঝলো। শার্লিন বাদাম খেতে মগ্ন কুহুর মাথাতে এক দরাম শব্দ করে একটা থাপ্পড় বসালো। মাথাটার ব্যথায় কুহু আর্তনাদ করলো। এক হাতে মাথাটা ঘষতে ঘষতে রাগে তাকিয়ে বলল, মারলি কেন? শার্লিন দাঁতে দাঁত পিষে বলল, তুই একটা আস্ত গাধা। আমি কি বোঝালাম? কি বুঝলি তুই এসব? শোন, তুই যদি না বলিস আর তারপর যদি কাব্য ভাইয়ের অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন তখন কিন্তু আঙ্গুল চুষতে থাকিও তুমি, গাধা একটা। একটু আগের থাপ্পড়ের ব্যথা ভোলার চেষ্টা করে এইবার কুহু হালকা হাসলো। মিষ্টি দুষ্টু ছেলে মানুষই হাসি, মায়াবী ওই ডাগর ডাগর চোখে হাসিটা বড্ড মোহনীয় ঠেকালো। আরাম করে পেছনে গাছের সঙ্গে হেলান দিয়ে কুহু শান্তি নিয়ে পড়ল, হবে না রে বিয়ে। বড় মাকে বলতে শুনেছি কাব্য ভাই নাকি আরো 2-3 বছর বিয়ে করবে না বলে রেখেছে বাসায়। উনি পড়াশোনা শেষ করে মাস্টার্স করে তারপর বিয়ে করবে। আমার হাতে বিশাল এক সময় এখনো আছে, ততদিনে আমিও
একটা না হলে আরেকটা সুযোগ বের করে ফেলবই। খুব স্পেশাল হবে আমার প্রপোজ, কাব্য ভাই চমকে যাবে, দেখিস। শার্লিন ভ্রু কুচকে তাকালো। বোধহয় এই আধা পাগল কুহুর কথাটা ওর বিশ্বাস হয়নি। কুহু ওই তাকানো দেখে কিছুটা হকচকালো বোধ হয়। পরপর নিজেকে শুধরে পোকার মতো হেসে বলল, মানে চেষ্টা করব আর কি। অমনে তাকানোর কিছু নাই। আমি কুহিলিকা সিদ্দিক কুহু, এক কথার মানুষ আমি, ওকে। শার্লিন কুহুর দিকে চেয়ে ফের দীর্ঘশ্বাস ফেলল। এটা ছাড়া আর কি বা এখন করার আছে? কুহু আবারও মন দিয়ে বাদাম খেতে খেতে পুকুরের ঢেউ দেখছে। আজ জেলে নেই পুকুরের এপারে, প্রতিদিনই তো থাকে, আজ কেন নেই জানা নেই। প্রতিদিন এক্সাম শেষে পুকুরের পাড়টায় আসা একটা রুটিন হয়ে গেছে ওদের জন্য। আর আজ তো এক্সাম হল থেকে ওদের বের করেই দিয়েছে। বাসায় এই অসময়ে গেলে কুহুর মা হ্যান ত্যান জিজ্ঞাসা করবেন, তাই এখানে রয়ে গেছে। ছুটির সময় হলে আবারও চলে যাবে বাসায়। বাদাম খেতে ব্যস্ত দুই বান্ধবী। কুহু একটা পাথর তুলে অযথায় পুকুরটার পানিতে ফেলতে যাবে, তখন কুহুর ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল। কুহু শার্লিনের দিকে তাকালো, শার্লিনও তাকালো। ওরা যা ভাবছে সে কি? কুহু দ্রুত বাদাম ফেলে ফোনটা ব্যাগ থেকে বের করতে থাকে। ফোনের স্ক্রিনে নামটুকুর পাশে কাব্য ভাই লাভ লেখা দেখে গা শিউরে উঠল কুহুর। খুশিতে ঝপঝপিয়ে উঠল কুহুর ছোট মোটো হৃদয়খানি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড খুশিতে উচ্ছ্বসিত ভঙ্গিতে শার্লিনকে দেখিয়ে দেখিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, শার্লিনের বাচ্চা কাব্য, কাব্য ভাই দেখ, উনিই কল করেছে। শার্লিন ভ্রু কুচকে তাকালো। একটা সামান্য ফোনের জন্য কুহুর খুশির অর্ধেকটুকু অনুভব করার বৃথা চেষ্টা করেও লাভ হলো না, বরং বিরক্ত হয়ে গেল। বিরক্তি নিয়েই বলল, লাফালাফি বন্ধ করে কলটা ধর, লাইন কেটে যাবে তো। কুহু এক মুহূর্তে ঘর থেকে ফিরে এলো, নিজেকে ঠেলে ঠুলে একটু ঠিকঠাক করে নিল, গলা কেসে পরিষ্কার করলো যেন ভিতরের ব্যাকুলতা না ধরা পড়ে যায় কাব্য ভাইয়ের কাছে। তারপর নিজেকে চূড়ান্তভাবে স্বাভাবিক করে কলটা ধরলো। আসলা না? সালামটুকু সম্পূর্ণ করার আগে ওপাশ থেকে কাব্য নামক গম্ভীর চিটচিটে লোকটা বড্ড কর্কশ গলায় বলে বসে, 2 মিনিটের মধ্যে প্রিন্সিপালের রুমে আয়। ব্যাস কুহুর ফুরফুরে হাসি খুশি মেজাজের 12টা বেজে গেল। আজ যা করেছে সেসব ভেবে কণ্ঠনালী শুকিয়ে আসলো। প্রিন্সিপাল কাব্য ভাইকে ভার্সিটি থেকে ডাকিয়ে এনেছেন কেন? কুহুর কথা বলার জন্য আজ কাব্য ভাই কুহুকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও কুহু অবাকটুকু হবে না, কারণ ও নিজে কাব্য ভাইয়ের এত বছরের ঘষে মেজে বানানো রেপুটেশনের উপর কাদা মেখে দিয়েছে। আজ তো কুহুর রক্ষেই নেই। ফোন কানে রেখে শার্লিনের দিকে ভীষণ অসহায় চোখে তাকালো কুহু। শার্লিনও ভয় পেয়েছে যেমন। দুজনের চোখেই ভয় অসহায়ত্ব। কুহু তাই না পারতে হুট করে ঝটপট মাথায় যে মিথ্যা আসলো চোখ বন্ধ করে সেটাই বলে বসলো। আমি রাস্তায়, কাব্য ভাই বাসায় যাচ্ছি। ওপাশ থেকে কাব্য মিথ্যাটুকু ধরে ফেলবে জানে কুহু। হলো তাই কাব্য ধমকে বলল, মিথ্যা বলে দিব তোর একটা। আমি তোকে দেখতে পারছি, পুকুরের পাড়ে বাদাম খাওয়া বের করবো তোর। আসবি তুই? গম্ভীর গলার ওই বিশাল বড়সড় ধমকে কুহুর শরীরটা কেঁপে উঠল। বেচারি ধরা পড়ে গেছে। কাব্য ততক্ষণে টুক করে কলটা কেটে দিয়েছে। কুহু অসহায় চোখে শার্লিনের দিকে তাকালো। শার্লিন খেকিয়ে উঠল এক প্রকার, দূরে সরে পিছিয়ে গিয়ে ঝাঁঝিয়ে বলল, কি? আমার দিকে কেন তাকাস? আমি মানা করি নাই যে চিটিং করিস না। এখন এসব করে আমাকে ফাঁসাবি না। তোমার কাব্য ভাই তোমার ডাকছে, তুমি যাও, আমি বাড়ি গেলাম। শার্লিন ব্যাগ তুলে কুহু আরেকবার বলার আগে তাড়াহুড়ো করে উঠে পড়ল গাছের নিচ থেকে। কুহু বসে থাকা অবস্থাতে দ্রুত ওর হাতটা চেপে ধরল। কণ্ঠে অসহায়ত্ব, চোখে কান্না কান্না ভাব ইচ্ছে করে ফুটিয়ে পড়ল। চলো বেবি প্লিজ। কুহুর ওই অসহায় চোখ দুটো দেখে শার্লিনের রাগ ধীরে ধীরে গলে যায়। কেন যেন মুখ ঘুরিয়ে ফেললেও কুহুর মায়াভরা কণ্ঠকে আটকে রাখলো। এক প্রকার হাল ছেড়ে সবসময়ের মতোই দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে তুই একদিন হেব্বি মাইটটা খাওয়াবি। চল যাই। কুহুর চোখে মুখে আবারও উজ্জ্বলতা ফুটে উঠল। দ্রুত হাসি খুশি শার্লিনের হাতটা ছেড়ে দিয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো। শার্লিনের বাহুটা দুহাতে জাপটে ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে বলল, তুই না থাকলে আমি কি করতাম রে শার্লিনের বাচ্চা। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক আর সব বাচ্চার জননী করুক, আমিন সুম্মা আমিন। প্রিন্সিপালের রুমে তখন কাব্য বসে আছে, গম্ভীর মুখ একদম। প্রিন্সিপাল সুরেন্দ্র ঘোষ কাব্যকে সামনে বসিয়ে কিছু বলছেন। কাব্য শুধু চুপচাপ শুনছে সব। ওদের কথার মধ্যে কুহু শার্লিন চুপচাপ মাথাটা নিচু করে রুমটায় ঢুকলো। কাব্য বোধহয় ভার্সিটি থেকে এদিকে এসেছে। তার কাঁধের ব্যাগটা প্রিন্সিপালের টেবিলের উপর রাখা, গায়ে সাদা টি শার্টের উপর খোলা বোতামের চেক চেক ব্লু শার্ট। কুহু রুমে ঢুকলে কাব্য তাকালো ওর দিকে। চোখটা আজ ভীষণ ঠান্ডা, ওই চোখে কোনো প্রশ্রয় নেই একটুও। কুহুকে যেন ওই চোখে ভস্ম করে দিতে চাইছে। কাব্যের ওই চোখ দেখে কিছুটা নিয়ে গিয়ে শার্লিনের গায়ের সঙ্গে একদম মিশে যেতে লাগলো কুহু। কাব্য ওসব ভয়ের ধার নিষ্ঠুরতার সাথে ধারলো না, কাটকাট গলায় জিজ্ঞাসা করলো স্রেফ, গতকালের এক্সামে তুই চিট করেছিস? বাড়ি থেকে নকল এনে?
কুহু চুপ করে দাঁড়িয়ে থাকলো, মাথাটা নিচু করে। কথা বলার সাহস নেই ওর। কাব্য মেরেই ফেলবে আজ ওকে। যেভাবে রাগটা চেপে রেখেছে, বাড়ি গেলে আজ একটা থাপ্পড় মাটিতে পড়বে না। সব কুহুর গায়ে। কাব্য আবার ধমকে উঠল। চুপ কেন? উত্তর দে। কুহু অসহায়ভাবে এবার চোখ তুলে তাকালো। পিটপিট করে কাব্য ভাইয়ের রাগি রাগি মুখটা দেখে কম্পিত গলায় সাফাই গাওয়ার চেষ্টা করলো। আমি আমি এসব করি। মিথ্যাটুকু বলবে জেনেই হয়তো কাব্য প্রিন্সিপালের সামনেই ধমকে উঠল। সারাদিন বাসায় সিরিয়াল নিয়ে পড়ে থাকলে তো এসব হবেই। চাচুকে বলে তো টিভির লাইন আমি কাটাচ্ছি। দাঁড়া, তোর অবস্থা দেখে আমি সারপ্রাইজ হচ্ছি অ্যাকচুয়ালি। মান সম্মান ডুবাবে আমাদের। কাব্যের ধমকে কুহুর শরীরটা মৃদুমন্দ কেঁপে কেঁপে উঠল। মাথাটা সেই যে নামালো, আর উঠালোই না একবারের জন্য। কাব্যর এভাবে ধমকানো ওর প্রেমে উতলা মনে ঠিক সহ্য হয়নি। ঠোঁট কাঁপছে, কণ্ঠ রুদ্ধ। শুধু অভিমানী মনটা ভাবছে কাব্য ভাই তার সঙ্গে এভাবে কথা বলতে পারলেন। কাব্য এবার প্রিন্সিপালের দিকে ফিরলেন। গলা যথাসম্ভব নরম রেখে ভদ্রতা নিয়ে সম্মান দেখিয়ে শান্ত গলায় জানালো। স্যার, আমি এটা হ্যান্ডেল করছি। ও আবারই এক্সাম দেবে। এবার একাই দেবে। সুরেন্দ্র ঘোষ চশমা ঠিক করে বললেন। তুমি আসো বলেই তোমাকে বললাম কাব্য, না হলে তোমার চাচাকে ডেকে আনতাম। এমন স্টুডেন্টকে আমরা সরাসরি ফেল করিয়ে দেই। যেহেতু তোমাকে চিনি, তাই আগেই তোমাকে বললাম, এক্সাম দিও। একটা অ্যাপ্লিকেশন দিলেই হবে আপাতত। কাব্য ও ঠোঁট চেপে কুহুর দিকে একবার কড়া চোখে চেয়ে আবারও স্যারের পক্ষে মাথা হেলিয়ে বলল। ইট মিনস আ লট স্যার। আমি দেখছি বিষয়টা। ও আমার বোন বলে কোনো ছাড়ের দরকার নেই। আর 5টা স্টুডেন্টের মতো ওকে ট্রিট করলে আমরা খুশি হব। এই বোন শব্দটা এত রাগ, এত অপমানের মধ্যেও কুহুর হৃদয়টা চিরে ভেতরে ঢুকে। কুহু তবুও মাথা হাত তুলল না। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলো কাব্য। পেছনে কুহু আসছে ধীর পায়ে, এখনো মাথাটা নিচু করে আছে। কাব্য সামনে হেঁটে যাচ্ছে, তার মুখ এখনো আগের মতো সেই রুড়ো ঠান্ডা। কুহু সামনে যাচ্ছিল, কাব্য পেছন থেকে ডাকলো। চুন। কুহু ঘাবড়ে পেছনে ফিরল। আবার কি ধমকাবে? কুহু এক ধমকে ক্লান্ত হয়ে গেছে, আর শোনার ধৈর্য নেই একদম। কিন্তু কাব্য ধমকালো না, বরং ঠান্ডা অথচ ছোট কণ্ঠে বলল। কি বলেছি মনে আছে? এক্সাম আবার দিবি তুই, অ্যাপ্লিকেশন দিবি। তাহলে চাচুর কানে খবর যাবে। চান্স দিচ্ছি, চাচুর গালি খাওয়ার থেকে বাঁচার কাজে লাগাবি। তাহলে কুহু চোখ দুটো নিচু করে মাথা নেড়ে সায় দিল, কেবল মনে মনে ব্যঙ্গ করে বলেও একবার, খালি তো পারেন চাচ্চু চাচ্চু করতে। চাচ্চুকে বিচার দেওয়া ছাড়া আর কিছু হবে নাকি আপনার থেকে? ভেড়া কাব্য ভাই একটা। মনে মনে বলা এই কথাগুলো কাব্য ভাই শোনেন না, কারণ কুহুর ওসব মুখে বলার সাহস নেই, কোনোদিনও হবে বলেও মনে হয় না। কাব্যর এক কাঁধে ভার্সিটির ব্যাগ ঝুলানো, রোদের মধ্যে চোখ মুখ কুচকে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ওর সময়। ওর ক্লাস আছে একটা। কাব্য আর দেরি করলো না, পকেট থেকে ফোন বের করতে করতে বলল। ড্রাইভার আঙ্কেলকে বলছে এসে নিয়ে যাবে। গরমে রিক্সা করে যাওয়ার দরকার নেই। সাধারণ একটা কথা, অযথা একটা যত্ন, অথচ ওইটুকুতে কুহুর রাগ পানি পানি হয়ে গেল। ধুয়ে মুছে অভিমানও সাফ হয়ে গেল। শুধু একদেশেতে ফোনে ব্যস্ত কাব্য ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এটা কি প্রেম, নাকি কোনো বিশেষ অনুভূতি যার নাম দিতে কুহু জানে না, শিখেওনি, নাকি কিছুই নয়, কুহুর একতরফা অনুভূতি মাত্র? শাহরিয়ার সিদ্দিকী কাব্য কুহুর চাচাতো ভাই হয়। মহাখালীতে সড়কটা ঢাকার বাইরের দিকে যায়। সেই সড়কের পাশটায় একটা 4তলা বিল্ডিং আছে। সেই পুরনো লাল সাদা বিল্ডিংটায় বসবাস সিদ্দিক পরিবারের 3 ভাইয়ের। বড় ভাই আনোয়ার সিদ্দিকের 2 ছেলে, কাব্য এবং স্নিগ্ধ। মেজ ভাই সাদাতের 1 মেয়ে কুহু। ছোট ভাই সাদাতের 1 ছেলে 1 মেয়ে। মেয়ে মহুয়া ও ছেলে মুবিন। ছেলে মেয়ে নিয়ে বাড়িটা যেন সিদ্দিক পরিবারের এক টুকরো সুখের রাজ্য। পরিবারের মূল রুজির উৎস বলতে আছে গাড়ি আমদানির ব্যবসা, পাশাপাশি নিজেদের একটা ছোট রেস্টুরেন্ট আছে, নাম কুড়েঘর রেস্টুরেন্ট। সেই ছোট পরিবারের এক নাদান চঞ্চল কিশোরী মেয়ে কুহু আজ থেকে 4 বছর আগে হুট করে একদিনই তার চাচাতো ভাইয়ের প্রেমে কি করে পড়ে গেল তাহা কেউই জানতে পারল না। এই প্রেম যেন তেন প্রেম নয়, প্রেমে নাস্তানাবুদ অবস্থা। কুহুর প্রতিটা রাত কাব্য ভাইয়ের চুরি করে আনা ডেনিম জ্যাকেট গায়ে দিয়ে ঘুমায়। নাক মুখটা শুষে সুবাস নেয় কাব্য ভাইয়ের শরীরে নিজস্ব ঘ্রাণটুকু। ইদানিং কাব্য ভাই এক পারফিউম ব্যবহার করেন সম্ভবত। কুহু ছাদ থেকে যতটা শার্ট চুরি করেছে সবগুলোতে এক ধরনের পারফিউম স্মেল, কিন্তু স্মেলটা দারুণ শৌখিন। একটা ম্যানলি ভাইবস দেয় স্মেলটা। কুহুর তো ভীষণ ভালো লাগে। এত সব কথার মধ্যে আরও একটা গোপন কথা কুহু বলতে চায়। তা হলো কুহু আজকেও ছাদ থেকে কাব্য ভাইয়ের নতুন কিনে আনা শার্ট চুরি করে টুক করে বাসায় এনে ফেলেছে। কাব্য ভাই গতকালই কিনেছে ওইটা, একদিন হয়তো পড়েছেন। কুহু ওটা চুরি করে আলমারির কোনায় লুকিয়েও রেখে দিয়েছে। কাব্য ভাই সেটা জানেন না। আজ কুহু বকাটকা খেয়ে মনটা আজ ভীষণ ক্লান্ত। আজ কলেজ থেকে ফিরলেই
আলস্য নিয়ে ক্লান্ত ঘামে ভেজা গা এলিয়ে দিল বিছানায়। শুয়ে হা করে ফ্যানের বাতাস গিলতে শুরু করেছে। ততক্ষণে পাশেই ব্যাগটা ছুঁড়ে ফেলা হয়েছে। পায়ের জুতো একটা বিছানায়, পালঙ্কের নিচে, আরেকটা সম্ভবত দরজার বাইরে। কুহুর মামাতো বোন কায়া হোসাইন ঝুমুর এখানে কুহুদের বাড়িতে এসেছে পড়াশোনার খাতিরে। বড্ড কাজের মেয়ে বলা চলে তাকে। এক কথায় দারুণ ট্যালেন্টেড একটা মেয়ে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কুহু মেয়েটার একদম বিপরীত। কায়া রান্নাঘরে নিজের জন্য কফি বানাচ্ছিল। কুহু এসেছে শুনে কফিটা বানিয়ে নিজেদের ঘরে এলো। দরজার পাশে আসলে পায়ে লাগে কুহুর ছুঁড়ে ফেলা জুতোটা। কায়া বিরক্ত হয়ে তাকালো কুহুর দিকে। জুতোটা অবধি জায়গা রাখতে পারো না কুহুপু? কুহু চোখ বন্ধ করে হাঁ করে ফ্যানের বাতাস খেতে খেতে জবাব দিল আলস্য নিয়ে। খুব টায়ার্ড আমি আজ, সাইডে রেখে দে ওটা। কায়া কি করবে আর, চুপচাপ জুতো দুটো খুঁজে জায়গায় রাখলো। কফি নিয়ে পড়ার টেবিলে বসে চেয়ার ঘুরিয়ে কুহুকে দেখছে। কুহু এখনো শুয়ে রয়েছে দুহাত মেলে। হঠাৎ কায়া বলল, আজ কাব্য ভাই নাকি তোমাকে বকেছে? কুহু ঠাস করে চোখ দুটো টেনে খুলে মাথাটা সামান্য হেলিয়ে কায়ার দিকে তাকালো। কায়ার চোখ মুখ ভীষণ স্বাভাবিক, যেন এসব রোজই হয়ে আসছে। কুহুর দুকড়ির মান সম্মান খুব একটা কদর পায় না কারোর কাছে। কায়ার অমন প্রশ্নে কুহু মনটা খারাপ না রেখে হাসার চেষ্টা করে বলল, ওসবে ওসবকে বকা বলে না, ওসব তার আমার পেয়ার। তুই বুঝবি না ওসব, প্রেম কর বুঝে যাবি। বলেই কুহু আবারও দুহাত ছড়িয়ে বিছানায় মাথা ফেলে দিল। কায়া দীর্ঘশ্বাস ফেলল। কি করার আর এই ছাগলকে নিয়ে। দুঃখিত, ছাগল না, কুহুকে বড়জোর পাগল বলা চলে। কায়া কফিতে চুমুক দিতে দিতে বইটা খুলে দেখলো সামনে ওর এসএসসি এক্সাম আছে। বিকেলে স্যার আসবেন পড়াতে, তাই আগেই পড়া একটু ঝালাই করে নিচ্ছে। মার্চ মাসের গরম, ফ্যানের বাতাসেও কুলাচ্ছে না আজকাল। বিছানায় শুয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছিল কুহু। রান্নাঘর থেকে আওয়াজ আসলো। কুহু, গোসল করে এদিকে একটু আসো। রান্নাঘর থেকে ওটা কুহুর আদুরে নরম হৃদয়ের মা কবিতার আওয়াজ। কবিতা তার একমাত্র মেয়ের প্রতি এক প্রকার অবসেসড একজন মা। কুহুর জন্ম হয়েছিল কবিতা সাদাতের বিয়ের প্রায় ৫ বছর পরে। একটা বাচ্চার জন্য যখন কবিতা দিশেহারা, ঠিক তখন সাদাত ঠিক করেন উনি কবিতাকে নিয়ে হজে যাবেন। আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন একটা বাচ্চার। কথা মতো ডাক্তারদের প্রতিদিনের কারি কারি ওষুধ থেকে রেহাই দিলেন নিজেদের। চলে গেলেন স্ত্রী সমেত মক্কাতে। আল্লাহর রহমতে সেই বছরে কুহুর জন্ম হয়েছিল। তারপর আজ বিয়ের হলো আরও ১৭ বছর। আর কোনো সন্তান হয়নি সাদাত কবিতা দম্পতির। একমাত্র মেয়ে, তাও এতটা প্রার্থনার পর পেয়েছেন। তাই দেখা গেছে কবিতা সাদাত দুজনাই কুহুকে মাথায় তুলে রেখেছেন। মেয়ে একবার মুখ থেকে যাই বলে তাই ওকে দিয়ে দেওয়াই ওদের বৈশিষ্ট্য। কবিতা মেয়েকে কালে ভদ্রে ধমক যেদিন দিয়ে বসেন, ওই দিন সারা রাত কেঁদে কেটে পার করেন। কুহু মা বাবার প্রতি অদ্ভুত এক শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় পোষণ করে। সে অবুঝ হলেও মায়ের এক একটা আদেশ সাড়া দেওয়ার অভ্যাস তার রক্তে মিশে আছে। জীবনে এতটা আশকারা লাই পাওয়া সত্ত্বেও কুহু আজ অবধি এমন কোনো কাজ করেনি যেন ওর বাবা মায়ের মুখ ছোট হয়। শুধু একটা পাপ করেছে জীবনে, কাব্য ভাইকে ভালোবাসে। জানে না বাবা জানলে কি রিয়াকশন দিবেন। মা হয়তো বা মেনে নিলেও বাবাকে মানাতে কষ্ট হতেও পারে। মায়ের আদেশ শিরোধার্য। কুহু উঠে বসে ঘরমাক্ত গা থেকে ওড়না ছুঁড়ে ফেলে গোসলে গেল। আধা ঘন্টা পর দরজা হালকা খুলে ভেজা শরীর লুকিয়ে ডাকলো কায়াকে। কায়া, টোনামোনা আমার ড্রেসটা দে না কষ্ট করে। কায়া পড়াশোনা করছিল। কুহুর ডাকে চেয়ার টেনে পেছনে ফিরে বিরক্ত হয়ে বলল, তুমি এত বড় হয়েছো, এখনো কাপড় ছাড়াই গোসল কেন যাও? সব সময় এটাই করো তুমি কুহুপু। কুহু ভ্যাবলার ন্যায় হাসলো, বলল, দে না প্লিজ, রাগ করিস কেন? কায়া বিরক্ত হলেও কুহুর একমাত্র শুভাকাঙ্ক্ষী হওয়ায় চুপচাপ ড্রয়ার থেকে ড্রেস বের করে দিল। কুহু ড্রেস হাতে নিয়ে উড়ন্ত চুমু ছুঁড়ে বলল, থ্যাংক ইউ। কায়া এবার কিছুটা ব্যঙ্গ করে বলল, এই যে এই অভ্যাস তোমার, কাব্য ভাইয়ের সাথে বিয়ে হলে এগুলো করলে তোমাকে কিন্তু দিনে কয়েকবার গোসল করতে হতে পারে কুহুপু। তখন বের হবে নে মজা। বলে হাসতে থাকে কায়া। কুহুর ভ্রু কুচকে আসে। মুখটাতে শাসন এবং রাগ দুটোই একসঙ্গে দেখে হুতুম পেঁচার ন্যায় বলল, অসভ্য একটা। ভদ্র কাব্য ভাইয়ের নামে এসব চিন্তা করিস তুই? যা পড়তে বস। বলে ঠাস করে ড্রেস নিয়ে কায়ার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল কুহু। কায়া তখন কুহুর চুপসে যাওয়া লাল লাল লাজুক মুখটা ভেবে রাক্ষসের মতো হাসছে। বাথরুমের ভেতর থেকে কুহু হাসি শুনছে আর রাগে ফুলছে। কত বড় খচ্চর হয়েছে কায়া, কত দূর অবধি চলে গেছে। ছি, লজ্জা টজ্জা খেয়ে বসে এসব ভাবে ওকে নিয়ে। ধীরে সুস্থে সময় লাগে। গোসল শেষে চুলে টাওয়েল পেঁচিয়ে বের হলো কুহু। কায়া তখন বিছানায় বসে ফোন স্ক্রল করছে। কুহু চুল থেকে টাওয়েল খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, পড়া শেষ তোর? কায়া ফোন দেখতে দেখতে অন্যমনস্ক গলায় জবাব দিল, হ্যাঁ। অথচ কুহুর থেকে এক ধাপ এগিয়ে কায়া তখন মেসেজে প্রেম করছিল। কুহু বেচারি যা করতে পারেনি এত বড় হয়েও।
কায়া সেসব করে বসে আছে। কায়ার বয়ফ্রেন্ড আছে, একটা ভীষণ দুষ্টু আর ভীষণ প্রেমিক। কুহু আয়নায় দাঁড়িয়ে জামার পেটের দিকের অংশ দেখতে দেখতে কিছুটা ভাব নিয়ে বলল। কায়া আমি কি মোটা হয়েছি আগের থেকে? কায়া জবাব দিল না, তখনও ব্যস্ত। কুহু এভাবে নিজেকে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল। শুনেছি ছেলেদের একটু সুস্বাস্থ্য মেয়েদের পছন্দ। আমার কি তাহলে আরো একটু মোটা হওয়া উচিত? এ কায়া, কথা বলিস না কেন? কায়া নিশ্চুপ, ফোনের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছেও। কুহু আয়নার দিকে চেয়ে দেখছে নিজেকে। কবিতা তখন আঁচলে কপাল গলার ঘাম মুছতে মুছতে বাটি হাতে কুহুর পেছনে এসে দাঁড়ালেন। কুহু আয়নায় নিজের আদুরে মায়ের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো। বাটিতে কি আম্মু? কবিতা বাটির ঢাকনা খুলে দেখিয়ে বললেন। কাব্যের জন্য করলা ভাজি করেছিলাম, দিয়ে আসো না এটা। কাব্য নামটা শোনা মাত্রই কুহুর হৃদয় ঢেউ খেলে বরাবরের ন্যায়। কুহু টাওয়েল বিছানায় ছুঁড়ে ফেলে মায়ের দিকে ফিরে হাসি মুখে বলল। যাবো তো আমি, দাও আমাকে বাটিটা। কুহুর আগ্রহ দেখে কবিতার মনটাই ভরে ওঠে। কি আগ্রহ কাজ করার মেয়েটার, মায়ের কথা ফেলতেই শিখেনি কখনো। কায়া এবার ফোনটা রেখে কুহুর পাশে দাঁড়িয়ে টিপ্পনি কেটে শুনিয়ে শুনিয়ে বলল। কুহুপুকে অনুরোধ করার দরকার নেই ফুপি, ও এমনিতেই নাচতে নাচতে চলে যাবে। কুহু চোখ রাঙিয়ে তাকাতে কায়া জিহ্বা কেটে বলল। আই মিন, বড়মার আদরের মেয়ে বলে কথা না। কুহু আর চোখে তাকায় কায়ার দিকে। কুহুর ইচ্ছে করছে অসভ্য মেয়েটাকে ধরে দিতে একটা। সারাক্ষণ কুহু তার কাব্য ভাইয়ের পেছনে হাত ধুয়ে পড়ে থাকে, অসভ্য একটা। কবিতা তেমন ভাবেন না ওসব ঘুরিয়ে ফিরিয়ে বলা কথা নিয়ে। স্বস্তি নিয়ে কুহুর হাতে কাছের বাটিটা তুলে দিয়ে হেসে বললেন। মা ভাত বাড়ছি, দ্রুত এসো। কুহু বাটি হাতে সুন্দর করে হাসে। কবিতার হৃদয় গলে ওতে। তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসিটা বোধহয় তার মেয়েরই। কুহু ভুলে অতি উত্তেজনায় ওড়না ফেলেই চলে যাচ্ছিল। অবশ্য কামিজটা বেশ ঢিলা, তেমন একটা সমস্যাও হবে না। তবুও পেছন থেকে কবিতা একটা বড় ওড়না এনে কুহুর গায়ে জড়িয়ে দেন। কুহু ফিরে তাকায়। কবিতা বলেন। বড় হচ্ছ মা, বড় মেয়েরা অন্য ছাড়া এভাবে চলাফেরা করে না। মায়ের কোমল কথায় কুহু মৃদু হাসলো। দুহাতে বাটি ধরা, তারপরেও মায়ের গালে কয়েকটা টুপটাপ চুমু খেয়ে বলে। বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড। যাই এখন। নিচতলার ফ্ল্যাটটা আনোয়ার সিদ্দিকী ওরফে কুহুর কাব্য ভাইয়ের। কুহু দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। শামীমা এসে দরজা খুলে দিলেন। হয়তো বা কাপড় ভাঁজ করছিলেন, তাই হাতে অর্ধেক ভাঁজ করা কাপড় ঝুলানো। কুহুকে দেখে ওনার চেহারা আনন্দে জ্বলে ওঠে। প্রাণ খোলা হাসিতে বলেন। আজ কলেজ থেকে এসেই কুহুরানি আমাদের ঘরে। সূর্য কোন দিক থেকে উঠল রে, ঘুমাসনি আজ? কুহু হাতের বাটিটা শামীমার হাতে ঠাস করে ধরিয়ে দিয়ে হনহনিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল। করলা ভাজি মা দিয়েছে কাব্য ভাইয়ার জন্য। কুহু সোজা ড্রয়িং রুমের সোফায় গিয়ে পা তুলে আরাম করে বসে গেল। দরজা লাগিয়ে শামীমার কাছে এলে কুহু কিছুটা ভোতামুখ করে জিজ্ঞাসা করলো। আচ্ছা বড়মা, তোমার ছেলে এখন তিতা মানে একটা খাবার খায় কিভাবে, এই তিতা খাবারটা? এই জন্যেই কি সে হাসে না? মুখটা কেমন গোমরা করে বসে থাকে, লাইক অ্যাংরি বার্ড। কুহু অভিনয় করে দেখালো কাব্য কেমন করে তাকায়। শামীমা সেই অভিনয় দেখে হেসে কুটি কুটি করলার ভাজিটা ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রেখে বলতে থাকেন। কি জানি, আমাদের ঘরে তো কেউ করলা খায় না। ও ক্যান্টনমেন্টের হোস্টেল থেকেই মনে হয় শিখেছে এসব। কুহু আরাম করে বসলো দুপা ছড়িয়ে। টেবিলের উপর থেকে টিভির রিমোট হাতে নিয়ে টিভি অন করলো। টিভিতে চলছে তার পছন্দের সিরিয়াল ইরাবতীর চুপ কথা। চোখে মুখে প্রবল মনোযোগ কুহুর। আশপাশ ভুলে টিভি দেখছে। সিরিয়ালে ইরাবতীকে কিডন্যাপ করেছে কিছু গুন্ডা। নায়ক রাস্তায় পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে তাকে খুঁজে। থ্রিল আর সাসপেন্সে মোড়া দৃশ্য। কুহু যেন ঠিক এই মুহূর্তে সিরিয়ালের ভেতর ঢুকে গেছে। একটু পর শামীমাও তার পাশে এসে বসলেন। কুহুর দিকে তাকিয়ে বললেন। গতকালকে রিপিট টেলিকাস্ট, এখন দেখছিস কেন? কুহু চোখ না সরালো টিভির থেকে। টিভির সাউন্ড দৃশ্য সব হাঁ করে গিলে খেতে খেতে বলল। গতকাল দেখতে পাইনি, প্রেশারে ছিলাম। তোর আবার কিসের প্রেশার, এইটুকুনি মেয়ে একটা? শামীমা কৌতূহল ভরে জিজ্ঞাসা করলেন। এইবার কুহু ধীরে টিভি থেকে চোখ সরাল। আশেপাশ সতর্ক চোখে দেখে নিয়ে আবার শামীমার দিকে তাকালো। শামীমার চোখে রয়েছে আগ্রহ। কুহু মুখটা একটু ভার করে বলল। তোর পোলায় আজ আমারে বকেছে। আজকেও? আবার কেন বকলো? শামীমা চূড়ান্ত অবাক না হলেও কুহুর কষ্টে কষ্ট না পেলে মেয়েটা আবার কষ্ট পাবে ভেবে দুঃখ দেখানোর চেষ্টা চালালেন। কুহু সাবধানতার সাথে ফিসফিস করে বলল। আম্মুকে বলো না কিন্তু, আমি নকল করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম কাব্য ভাইকে। তাই আমাদের বজ্জাত প্রিন্সিপাল আছে না, ওই বেটা আজ ডাকিয়ে নিয়েছিল। কি? শামীমা চমকে উঠলেন। তাই বোধহয় একেবারেই কণ্ঠটা চড়া হয়ে গেল। কুহুর সাথে সাথে একটা আঙ্গুল নিজের ঠোঁটে চেপে বলল।
আস্তে বলো, দেয়ালেরও কান আছে। শামীমা নিজেকে সামলে নিয়ে কপালে ভাঁজ ফেলে বললেন। এমন করলে চলবে কুহু? পড়াশোনা না করলে তোকে কে বিয়ে করবে বলতো? কুহু এইবার একটু হাসলো। কাব্যের রুমের দিকে চেয়ে কিছুটা রহস্য করেই বলল। কে বলেছে আমি চলে যাব? এই বাড়িতেই তো থাকবো সারা জীবন। এখন যেমন আছি তেমনি পরেও থাকবো। কুহু শামীমার কথার মধ্যে হঠাৎ কাব্যের রুম থেকে কাব্যের গলা শোনা গেল। আলমারি এলোমেলো করতে করতে চিৎকার করে বলছে। আম্মু, আম্মু, আমার ব্লু শার্ট কোথায়? পাচ্ছি না, খুঁজে দিয়ে যাও প্লিজ। শামীমা ভীষণ অবাক হলেন, বললেন। আজকেও আর একটা শার্ট হারালো নাকি? রোজ রোজ কাব্যটার শার্ট ছাদ থেকে কই যে উড়ে পড়ে। শামীমা উঠে গেলেন কাব্যের রুমে। কুহু হাসে পেছনে পেছনে। কাব্য শামীমার রুমে যাওয়ার আগে বেরিয়ে এসেছে শুধুমাত্র কোমরে টাওয়াল পেঁচানো অবস্থাতে। ঘটনা ঠিক তখনই ঘটল। কাব্য কুহুকে দেখেওনি। কুহু কিন্তু দেখেছে কাব্যকে, হাঁ করে গিলে গিলে দেখছে। কাব্য শামীমার সঙ্গে আলোচনায় বসেছে কি করে রোজ রোজ তার শার্ট জ্যাকেট হারিয়ে যাচ্ছে। বাসায় ভাড়াটিয়া থাকে না, তাহলে চুরি করেটাকে? অথচ চোর যে ওদের সামনে বসে কাব্যকে দেখছে, ওসব ওদের জানা নেই। কুহুর বুক তখন ঠিপ ঠিপ করছে, হার্ট মনে হচ্ছে খুলে বেরিয়ে আসবে। কুহু বুকের বাম পাশটা চেপে ধরে পেছনে ঘুরে গেল। ও চোখ বুজে বড় বড় শ্বাস ফেলছে, শান্ত করছে যেমন নিজেকে। কাব্যের চোখ তখন গেল টিভির সামনে পেছনে ফিরে বসা কুহুর দিকে। কাব্য শামীমার দিকে চেয়ে বলল। ও কখন এলো? শামীমা জবাবে বললেন। মাত্রই এলো। তোর মেজমা করলা ভাজি পাঠিয়েছে ইয়োর জন্য, ওটাই নিয়ে এলো। কাব্য আর দাঁড়ালো না। খালি গায়ে কুহুর সামনে ঘোরাফেরা করা উচিত নয়, তাই শার্টের আলোচনা ছেড়ে চুপচাপ আবার ঘরে চলে গেল। কুহু তখনও সেভাবেই পিছনে ফিরে বসে অস্থির ওর মনটুকু। কাব্য ভাই ওভাবে এলেন, কেড়ে নিলেন কুহুর সমস্ত সত্তার লজ্জা। কুহু ওভাবে কেন তাকিয়েছিল? উচিত ওইটা? না, একদম না। কাব্য ভাই কুহুর ভেতরের অস্থিরতা বাড়াচ্ছেন এভাবেই, ক্রমশ একটু একটু করে, যন্ত্রণায় দগ্ধ করে করে। কাব্য এলো একেবারে রেডি হয়ে। শামীমা ওকে দেখেই অবাক হয়ে বললেন। ও মা, রেডি হলি যে, কোথাও যাবি? কাব্য ডাইনিং টেবিলে বসলো, বলল। টিউশন আছে। এখন? আজ না বন্ধ? তাসলিমের এক্সাম চলছে, যাওয়া লাগবে। কুহু তখনও ওভাবেই বসে আছে। কাব্য ডাইনিং চেয়ারে বসে গম্ভীর গলায় ডাকলো। এই যে মহিলা, খেতে আসো। কুহু এইবার নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরে তাকালো। আর চোখে কাব্যের দিকে একবার তাকিয়ে লজ্জায় চোখ এলোমেলো ঘুরাতে ঘুরাতে অস্ফুট স্বরে বলার চেষ্টা করলো। আমি বাসায় আম্মু, ওয়েট। কাব্য অবাক হয়ে বলল। তুই তোতলাচ্ছিস কেন? আশ্চর্য। কুহু এরপর আর কথা বলতে পারল না। কাব্য এসবে গেলই না আর। কুহুর অনুভূতি ওর মনে কোনো এফেক্ট ফেললো না। নিজের পাশের চেয়ার টেনে গম্ভীর কণ্ঠে স্রেফ বলল। বস। দুপুরবেলা লোকের ঘরে এসে কেউ না খেয়ে যায় না। কুহু দেখলো কাব্যের বাম পাশের চেয়ারটা ওকে ডাকছে, কাব্য ভাইও ওকে ডাকছে। গম্ভীর গলায় কাটকাট কণ্ঠে হোক, তবুও তো কুহুকে নিয়ে ভেবেছেন। এইটুকুতে নরম হৃদয়ে প্রেমের তোলপাড়। কুহু মনে মনে নাচতে লাগলো। আজ কাব্যদের ছাদের আকাশে মস্ত বড় চাঁদ দেখা দিয়েছে। সন্ধ্যার দিকে ভাইকুঞ্জ পরিবারের সবগুলো আন্ডা বাচ্চা দৌড়ে দৌড়ে ছাদের দিকে যাচ্ছে। আজ বহুদিন পর কাব্যের ভাই সাহাবীর সিদ্দিক স্নিগ্ধ আজ বাড়ি ফিরেছে। মূলত পড়াশোনা করে মিলিটারি ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়। সেখানে রোজ রোজ করা শাসন থেকে যখন বাড়ি ফিরে কাব্য তখন ছোট ভাইয়ের জন্য পার্টি আয়োজন করে। ওরা দুই ভাই সেদিন রান্না করে ছাদে কামলা খেটে সবাইকে খাবার সার্ভ করে, সাথে ভাইকুঞ্জের ছেলে মেয়েদের সাথে লেট নাইট পার্টি তো চলেই। পরদিন দুই ভাই থেকে শুরু করে এই বাড়ির প্রতিটা ছেলে মেয়ে দুপুর দুটোই মায়েদের কাছ থেকে বকা শুনে হেলে দুলে ঘুম থেকে উঠে। এভাবেই চলছে এত বছর। স্নিগ্ধ এবার হুট করে বাড়ি এসেছে কাউকে না জানিয়ে। তাই কাব্য মাত্রই রাতের দিকে বাজারে গিয়ে যা পারে কিনে এনেছে। বাকি জিনিস এই মাঝরাতে নিজেদের রেস্টুরেন্টটা খুলিয়ে স্টক থেকে নিয়ে এসেছে। তবুও ওদের পার্টি করা চাই। এর পেছনে একটা কারণ আছে। স্নিগ্ধ কখনোই আর্মি শাসিত কোনো ভার্সিটি বা কলেজে পড়তে চায়নি, কিন্তু আনোয়ার অর্থাৎ ওদের বাবা রিটায়ার্ড আর্মি হওয়ার দরুন এই বাড়ির প্রতিটা ছেলে মেয়েকে বাধ্যতামূলক আর্মি শাসিত স্কুল কলেজে পড়ানোর চিন্তা করেছিলেন। কাব্য শুরুতে ক্যাডেট স্কুলে ভর্তি করেছিলেন। স্কুলটা কোনো রকমে কাটিয়ে ক্যাডেটে কড়া শাসনের মধ্যে, কিন্তু কলেজে উঠেই কাব্য জেদ ধরেছিল সে ক্যাডেটে পড়বে না, ক্যান্টনমেন্টে চলে যাবে, সেখানে হোস্টেলে থেকে বাকি পড়া শেষ করবে। আনোয়ার শুরুতেই গায়ে করলে কাব্য সোজা বাড়ি থেকে দুদিনের জন্য নাই হয়ে যায়। পরবর্তীতে শামীমার কান্নাকাটির জোরে আনোয়ার বাধ্য হন ছেলের কথা শুনতে। অবশ্য কাব্যের গুণধর বাবা মা জানে না কাব্য এই 2 দিন বন্ধুদের সাথে বান্দরবন ঘুরতে গিয়েছিল। একদিন থেকে ভালোই হয়েছিল। ক্যাডেট স্কুলে পড়ে মাথা টাথা চিক ধরে গেছিল এক প্রকার। ছুটিটা কাটিয়ে লাপ্ত হয়েছে। এবার আসে স্নিগ্ধের পালা। বাবার খুব কাছে আদরের পুত্র হওয়ার দরুন ভাইয়ের দেখিয়ে দেওয়া এই রাস্তায় চলতে পারেনি। ও কাব্য পড়েছে বলে ও ক্যান্টনমেন্ট স্কুল কলেজ শেষ করলে বিশ্ববিদ্যালয়ের বেলায় ইচ্ছে করে আনোয়ার
মিসড চুজ করে দেন। বেচারা স্নিগ্ধ তারপরেই ফেসে গেল। ফোন দিয়ে কাব্যকে নিজের দুঃখের কথা বলে সবসময়। কাব্য কী করবে? তাই ভাই বাড়ি এলে টুকটাক ওর মনোরঞ্জন করানোর চেষ্টা চালায়। স্নিগ্ধ আজকেই বাড়ি ফিরেছে, তাই সবার জন্য আজ রাতে পার্টি রেখেছে ছাদে। চিকেন বারবিকিউ করা হবে সেখানে। সবাই উপরে চলে গেছে ততক্ষণে। কায়া সুন্দর করে ওড়না মাথায় দিয়ে কুহুর রুমে এসে দেখে কুহু হা করে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। কায়ার মেজাজ সেটা দেখে বিগড়ে গেল। টুপ করে ফ্যানটা বন্ধ করে দিল। ফ্যান বন্ধ করতে কুহু গরমে অতিষ্ঠ হয়ে ফোন রেখে কায়ার দিকে তাকালো। মার্চ মাসের গরমে কার এত শীত লাগতেছে রে ভাই? কায়া দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। কুহুর অমন চিচ্চিরে মেজাজের 2 পয়সা দাম না দিয়ে ভাবলেশীন ভাবে বলল। কুহু তিতি বিরক্ত হয়ে গরম না শীত সেটা পরে ভাববে। ওঠো, পার্টি আছে আমাদের ছাদে। ফোনটা আবারও মুখের সামনে ধরলো। আঙ্গুলের সাহায্যে দ্রুত গতিতে স্ক্রল করতে করতে বলল। যাবো না আমি, ফ্যান চালাও। কায়া বিরক্ত হয়ে ঠাস করে কুহুর হাত থেকে ফোন নিয়ে বন্ধ করে বিছানায় ছুঁড়ে ফেললো। ফোনের প্রতি অ্যাডিকশন হয়ে গেছো নাকি কুহুপু? উঠবে না? কাব্য ভাইয়াকে ডাকবো আমি? কুহু ঘড়ির দিকে তাকালো। ঘড়ির টাইম মেপে নিয়ে বলল। কাব্য ভাই বাজার থেকে এসে গেছেন? কায়া জবাবে বলল। হ্যাঁ, আমাদের ডেকেছে, এই জন্যই। কুহু কথাটা শোনা মাত্র টুপ করে শোয়া থেকে উঠে গেল। চুল এক পেশে করে ঠিকঠাক করতে করতে হেসে বলল। আগে বলবি না তুই? আচ্ছা কোন জামা পরবো দেখিয়ে দে না। কুহু উঠে আলমারি খুলেছে। আলমারিতে ঠাসা ঠাসা ড্রেস দেখেও সিলেক্ট করতে পারছে না কোনটা পরবে। মুখটা গোমরা করে ঠোঁট কামড়ে ধরে দেখে যাচ্ছে সকল ড্রেসকে, হাতাচ্ছে একটার পর একটা। কায়া সাহায্য করলো। পিঙ্ক একটা ড্রেস বের করে দিয়ে বলল। এটা পরো, সবার বিয়েতে পরে গিয়েছিলে, দারুণ লেগেছিল। কুহু ড্রেসটা দেখলো ভালো করে। তারপরে যখন মন ভরলো না, আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেসটা গায়ে আলগাভাবে ধরে নিজেকে দেখলো। এই ড্রেসে ভালো দেখাচ্ছে। কুহু কায়ার দিকে তাকিয়ে থামস আপ দেখিয়ে বলল। ডান, আমি চেঞ্জ করে আসি। চেঞ্জ করবে বলেও কুহু বিছানার উপর ড্রেস রেখে শুধু ওড়না পায়জামা নিয়ে দৌড় দিল। কায়া দীর্ঘশ্বাস ফেললো আবারও। এই কুহু সবসময় এমন করবে। অবশ্য এমন এলোমেলো থাকা মেয়েরাই জিতে যায় সবসময়। এই কুহু ড্রেস চকচক করে কাব্য ভাইয়ের পক্ষ থেকে ভালোই রোমান্স জিতে যাবে। কাব্য ভাই যাবে, ড্রেস দিবে, কুহু লজ্জা পাবে। তারপর তারপর কুহু হাঁচি দিয়ে বসবে। রোমান্সের দফা রফা হয়ে যাবে একদম। এটাই হয়ে আসছে সবসময়। কায়া 100% গ্যারেন্টি সামনে এটাই হবে। কুহুকে ঠিক জামা এগিয়ে দেওয়া লাগলো। কুহুর চোখ মুখে ভ্যাবলার হাসি। কায়া আর লজ্জা দিল না ওকে। চুপচাপ ড্রেস দিল। ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে কুহু তৈরি হয়ে হালকা ব্লাশ দিল গালে। কাজল আর একটা রেড লিপস্টিক। কায়া লাল রঙা লিপস্টিক দেখে নাক মুখ কুচকে বলল। এই কালার কেন নিছো? কুহু লিপস্টিক হাতে ফিরে তাকালো কায়ার দিকে। ভালো দেখাচ্ছে না? কায়া এগিয়ে গিয়ে একটা নুট শেডের লিপস্টিক নিয়ে লাল লিপস্টিকের উপর ঘষে দিল। ভালো করে দেখে বলল। আগেটা দাগ বেশি ছিল, এইবার ঠিক আছে। কুহু তারপর ওড়না সুন্দর করে ঝুলিয়ে চুল ঠিক করে কায়াকে নিয়ে বেরোলো। কাব্য স্নিগ্ধ বারবিকিউ করছে। এই বিল্ডিং এর ছাদের এক পাশে বানানো হয়েছে চুল্লি রাখার জন্য আলাদা জায়গা। সেখানেই দাঁড়িয়ে দুই ভাই। দুজনের গায়ে কিচেন অ্যাপ্রন। দুই ভাই রান্না করছে আর গল্পে বেহুশ হয়ে যাচ্ছে। কাব্য স্নিগ্ধকে কাজের ফাঁকে ভার্সিটি কেমন যাচ্ছে তা জিজ্ঞাসা করে যাচ্ছে। স্নিগ্ধ ধোয়া উড়াতে উড়াতে বেশ জবাব দিচ্ছে কাব্যের কথাতে। কায়া ছাদে গিয়ে দুই ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। ছোট 10 বছরের মহুয়া গিয়ে দাঁড়িয়েছে তার প্রিয় কাব্য ভাইয়ের পাশটায়। বড় বড় চোখে বিস্ময় নিয়ে দেখছে তার আদর্শ কাব্য ভাইয়া কি করে মোরগ পোড়াচ্ছে। মাঝে মধ্যে আগ্রহ দমাতে না পেরে জিজ্ঞাসাও করছে এটা সেটা। কাব্য ভীষণ ধৈর্য নিয়ে জবাব দিচ্ছে বাচ্চা মহুয়ার প্রশ্নের। কাব্য আরও এক পিস মোরগ স্লাইস পোড়ানোর জন্য দিল। পাশ থেকে স্নিগ্ধ আগুনের তাপ বাড়িয়ে দিল। মহুয়া এবার অত্যাধিক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো। এটা এখন কি করলে কাব্য ভাইয়া? কাব্য মৃদু হাসলো। বলে দিল কি করলো সে। পুরোনোর জন্য দিলাম। মহুয়া জিজ্ঞাসা করলো। মায়ের রান্নার মতো এটাতে কেন মশলা কেন দিলে না? কাব্য জবাব দিল। দিয়েছি তো, ম্যারিনেট করে রেখেছে। কাব্য ভাইয়া, ম্যারিনেট কি? কাব্য এবারেও ধীরে সুস্থে শিখিয়ে দিল মুরগি কিভাবে ম্যারিনেশন করতে হয়। মহুয়া খুব আগ্রহ দেখাচ্ছিল। কাব্য একটা মুরগি স্লাইস ওর হাতের দিকে এগিয়ে দিয়ে বলল। পোড়াবি? ট্রাই করতে চাস? মহুয়ার চোখ মুখ কুচকে গেল। আমার কেমন যেন করে মুরগি কাঁচা। কাব্য হেসে ফেলল। স্নিগ্ধ পাশ থেকে কয়লার ভাব সামলাতে সামলাতে মহুয়ার মাথায় থাপ্পড় মেরে বলল। মহুয়া আবার জিজ্ঞাসা করতে যায়। স্নিগ্ধ ভাইয়া, পোল্ট্রি কি? স্নিগ্ধ হতাশ চোখে তাকালো মহুয়ার দিকে। মহুয়ার চোখে তখনও প্রশ্নের ভার। ছোট মেয়েটা একদিন হয়তো এসব প্রশ্নের ভারেই নুইয়ে পড়বে। স্নিগ্ধ কিছু বলার আগে হঠাৎ মুভি দৌড়ে এলো বোনের পাশে। মহুয়াকে টেনে নিয়ে যেতে যেতে বলল। ভাইয়ারা রান্না করছে বনু, ডিস্টার্ব করা ব্যাটম্যানার। মহুয়া ওকেও জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে। প্রশ্ন করা ব্যাড ম্যানার্স কেন হবে ভাইয়া? স্নিগ্ধ কপাল চাপড়ে এই মহুয়ার কথা শুনে বিড়বিড় করে বলে। এক একটা নমুনা পয়দা হয়েছে এই ঘরে। কাব্য স্নিগ্ধর দিকে তাকায়। ম্যারিনেট করা মুরগির পিস আরেকটা দক্ষভাবে নিজের হাতে তুলে নিতে নিতে বলল। থাক,
বাচ্চাও। কয়লা আরও কটা দে। আজ বেশ ঠান্ডা, বাতাস বইছে ভালোই। তবুও কুহু বেশ দূরে দাঁড়িয়ে হ্যান্ড ফ্যানের হাওয়া গেলছে। ওড়না দিয়ে চুলের একাংশ ঢেকে রাখা। কোথা থেকে শুনেছে কুহু চুল বের করে ছাদে ঘোরা উচিত না, ভূত প্রেতে ধরে তাতে। তাই চুপচাপ মাথায় কাপড় তুলে রেখেছে। কুহুর গোলগাল নাদুস নুদুস মুখটা ছাদের আলোয় দেখাচ্ছিল চূড়ান্ত মোহনীয়। কাব্য সেদিকে একবার তাকালো, পরপর গলা খাকারি দিয়ে উঁচু গলায় ডাকলো, কুহু, ওখান থেকে সসের ডিব্বাটা নিয়ে আয় তো। কুহু তো এক পায়ে দাঁড়িয়ে কাব্যের হুকুম মানার জন্যে। ও এক দৌড়ে গিয়ে সসের ডিব্বা এনে দিল কাব্যের হাতে। কাব্য সেটা নেওয়ার সময় বেকায়দায় বলা আর অবহেলায় বলুক কাব্যের ভেন্সে নীল শিরা উপশিরার হাতটা কুহুর হাত ছুঁয়ে গেল অযথায়। কুহুর মনটাকে হয়তো পুনরায় দুর্বল করে দেওয়ার জন্যে। আচমকা প্রিয় শখের পুরুষের একটুখানি স্পর্শ কুহুর হৃদস্পন্দন থামিয়ে দিল। পাগলা ঘোড়ার ন্যায় ছুটল। তারপরেই কুহু আটকে উঠে হাতটা দ্রুত সরিয়ে নিতে দু হাতের মাঝখানে থাকা সসের ডিব্বাটা পুরোটাই পড়ে গেল মাটিতে। কাচের বোতল তো আর কুহুর মনের ছটফটানি মানবে না। মুহূর্তে মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। কাব্য তো এক প্রকার হতভম্ব হয়ে ভাঙা সসের ডিব্বাটার দিকে চেয়ে আছে। এটা কি হলো? ওদিকে আচমকা এমন একটা ব্লান্ডার করে ফেলায় কুহু নিজের চোখ অবধি ছানা বড়া হয়ে গেল। কাব্য কিছু বলার আগে স্নিগ্ধ খিচে উঠে বলল, কুহু, বইন এটা কি করলি? একটাই সর্ষের বোতল ছিল, এখন বাকি মোড়ো পোড়াবো কি করে? ধুর। কুহু অসহায় চোখে তাকালো স্নিগ্ধের দিকে। ওর মন বারবার বলছে কাব্য ভাই ওকে কিছু না বলুক, ও আবেগ সইতে পারেনি। কাব্যের বড় বড় আঙ্গুলের স্পর্শ ওর মনে তোলপাড় করে দিয়েছে। এটুকু কাব্য ভাই কোনোদিনও না বুঝুক। লজ্জার এই মুখ দেখাতে পারবে না কখনো তাহলে। কুহু চোখ মুখ খিচড়ে কাব্যের দিকে তাকালো, ভয়ে ভয়ে বলার চেষ্টা করলো কিছু। সরি, কিভাবে এটা? কাব্য সত্যই কুহুকে কিছুই বলল না, জিজ্ঞাসা করলো না। সামান্য হাত ছুঁতেই কুহের এই দুর্দশা কেন হয়ে গেল? বরং শান্ত স্বরে কাব্য স্রেফ এটুকুই বলল, সমস্যা নেই, আমি কিনে আছি। কাব্য কথাটা বলে কিচেন অ্যাপ্রন খুলে পাশে থাকা কায়ার হাতে ধরিয়ে দিল। আজ কাব্য গায়ে দিয়েছে হালকা নীল রঙের একটা টি শার্ট আর হাঁটু সমান একটা ট্রাউজার। হাঁটুর নিচে পায়ের মধ্যে লেপ্টে থাকা ঘন লোম দেখা যাচ্ছিল। কুহুটাও সেটা দেখে আবারও কেঁপে কেঁপে উঠে। নিজের বেহায়াপনা দেখে কুহু নিজেই নিজেকে শাসিয়ে উঠল। বেহায়ার জাত, ছেলে দেখলেই মুখ দিয়ে লোল পড়ে। হ্যাঁ, চুপ, একদম চুপ। হার্ট বেশি জোরে বিট করার এখন এখানে কিছুই নেই কুহু। এটা সামান্য একজনের পা, ঘন লোমে ভরা পা। উম, বাবার বাবার আছে এমন, চাচুর আছে এমন, সবার আছে। এটা তেমন আহামরি কিছুই না। চোখ সরিয়ে চুপ করে বসে থাক। অথচ কুহু জানে ওর চুপ করে বসে থাকার শাসানো কথা হৃদয় মানবে কেন? হৃদয় তো কাব্যকে দেখলেই টুপটাপ করে বৃষ্টি ঝরায়। কুহুর কথার অবাধ্য হয়েই ঝরায়। কাব্য পকেটে ওয়ালেট ঢুকাচ্ছে। পাশ থেকে স্নিগ্ধ বলল, ভাই, এই গাদিরও নিয়ে যাও, ও কাম সারছে, ও উসুল করুক। ওরে নিয়ে সর্ষের ডিব্বা ওরে দিয়েই উঠাবো। কুহু সেটা শুনে কুহুর দিকে আর চোখে তাকিয়ে দেখলো। তারপর নিজের মতো করে চেয়ারে হ্যাঙ্গারের মতো ঝুলিয়ে রাখা জ্যাকেটটা হাতে নিতে নিতে বলল, একটা সসের বোতল ওঠানোর জন্য 14 জন লাগে? ওর যাওয়ার কি দরকার? কুহু উসকুস করছিল ভীষণ। হয়তো বা নিজেও যেতে চাইছে কাব্যের সাথে, সময় কাটাতে চাইছে তার সঙ্গে। কুহুর মনের অবস্থা বাজে। কায়া হঠাৎ বলে বসলো, কুপুত দোষ করছে না, ও কেন যাবে না? শিক্ষা হোক একটু। কাব্য কুহুর দিকে তাকালো ঠান্ডা চোখে। কণ্ঠে তেমন ভার নেই। শীতল গলায় জিজ্ঞাসা করলো, রাত এখন ভালোই ঠান্ডা পড়েছে, যাবি? কুহু হাতে চাঁদ পেল যেন এটার অপেক্ষাতে ছিল। কুহু স্নিগ্ধের দিকে চেয়ে ভাব দেখে বলল, যাব আমি। বলেই কাব্যের আগে আগে হাঁটা ধরল। কাব্য কুহুর অবুঝপনা খামোকা জেদ দেখে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে এগোতে লাগলো পেছন পেছন। কায়া পেছন থেকে ডাকলো একবার কুহুকে। কুপু, শাল নিয়ে যাও, বাতাস ভালোই দিচ্ছে। কুহু শোনে না, তরতর করে চলে যায় ছাদ থেকে সিঁড়ি বেয়ে। কাব্য পেছন পেছন আসছে, ফোন স্ক্রল করতে করতে কাকে যেন মেসেজ করছিল। কুহু একবার ভাবে জিজ্ঞাসা করবে, পরে মনে হয় কাব্য ভাইয়ের হয়তো জরুরি মেসেজ হতে পারে। সামান্য ব্যাপারে সন্দেহ করা ঠিক নয়। কাব্য ভাইয়ের গার্লফ্রেন্ড থাকলে সবার আগে কুহুই জানতো। যেভাবে চিপকে থাকে সারাদিন, তার সাথেও জানবে না আবার? সিঁড়ি দিয়ে বড্ড আরাম করে হেলে দুলে কুহু নামছিল। তারপরই ঘটল বিপত্তি। চট করে সমস্ত সিঁড়ি অন্ধকার করে আচমকা বিদ্যুৎ চলে গেল। পুরো সিঁড়ি ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তে। কুহুর নিক্টোফোবিয়া থাকার দরুন জোরে চিৎকার দিয়ে সিঁড়ির হাতল চেপে ধরল। মুহূর্তে ঘেমে হাঁপাতে হাঁপাতে হাত ভারিয়ে অন্ধের মতো খুঁজতে লাগলো ভরসার মানুষকে। কাব্য ভাই, আপনি আছেন কাব্য ভাই? কুহুর গলার আওয়াজ থেমে থেমে আসছে। গলা থেকে একসময় শব্দ বেরোনো বন্ধ হয়ে গেল। কুহু শুধু হাঁপড়ের মতো শ্বাস নিয়ে খুঁজে যাচ্ছে। তারপর একটা ভরসার হাত এসে আচমকায় কুহুর হাতরে বেড়ানো হাতটা নিজের শক্তপোক্ত পুরুষ হাতটা দিয়ে চাপলো খুব শক্তভাবে, ভীষণ যত্নে, ভরসা দিয়ে। কানের পাশে শোনা গেল গম্ভীর এক কণ্ঠস্বর, আমি এখানে। এখনো ভয় পাচ্ছিস?
কানের পাশটায় গরম নরম অনুভূতি দোলা দিল হঠাৎ। কাব্যের পুরুষালী ভীষণ শখের দেহটা কুহুর অনেকটাই কাছে। একটা হাত যখন কুহুর মাথায় চুল বুলিয়ে দিতে গিয়ে আশ্বাস দিতে ব্যস্ত, কাব্য হাত বাড়িয়ে সুইচ খুঁজছে বাতি জ্বালানোর জন্যে। ওইটুকু অল্প মুহূর্তের অল্প স্পর্শে কুহুর মনে হলো ওর পুরো দুনিয়াটা আবারও তোলপাড় হয়ে গেছে। ফোবিয়া যা ছিল সব কোথাও পালিয়ে যেন দম ফুরালো। ঘরমাক্ত কুহু আলগোছে কাব্যের জ্যাকেট মুঠোতে করতে কাব্য সুইচ খোঁজা ছেড়ে মাথা নিচু করে অবাক হয়ে কুহুকে একবার দেখলো। কুহু কি সত্যিই বেশি ভয় পাচ্ছে? কাব্য কুহুর হাতটা চেপে ধরলো, তারপর হাঁক দিল গলাটা ছেড়ে সিঁড়ির নিচে দিকে ঝুঁকে। কবির, আয় কবির, জেনারেটর অন করতো দ্রুত। কাব্যর নিচ থেকে গলা ছাড়লো প্রিয় কাব্য ভাইয়ের আদেশের বিপরীতে। জেনারেটর চলতেছে তো কাব্য ভাই। কাব্য বিরক্ত হয়ে কুহুকে আরো একবার ভালো করে দেখে নিয়ে চিৎকার করে বলল, সিঁড়ির লাইট কই কথার বাচ্চা? সিঁড়িতে লাইন দিবি না? দেখতাছি ভাই। কবির উত্তর দিয়ে জেনারেটর চেক করতে চলে গেল। কাব্য কুহুর হাতটা ধরে ধরে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালো এক হাতেই। কুহুর হাতটা চেপে ছোট বাচ্চাদের মতো ধরে নিচে নামতে লাগলো। কুহুর যে হাতটা কাব্য ধরে রেখেছিল ওই হাত ততক্ষণে ঘাম ছেড়ে দিয়েছে। কুহুর ফোনের ফ্ল্যাশলাইটে হা করে দেখে যাচ্ছে সুদর্শন গম্ভীর একরক্ষাতার কাব্য ভাইকে। কাব্যর সেদিকে মন নেই, ও দেখে না কুহুকে। ওর সম্পূর্ণ ধ্যান তখন কুহুকে কিভাবে অন্ধকার থেকে টেনে আনা যায়। ও তখনও ফোবিয়ায় আক্রান্ত কুহুকে নিয়ে সিঁড়ি মাপতে ব্যস্ত। নিচে নামতে নামতে বিদ্যুৎ চলে এলো, জেনারেটর বন্ধ হয়ে গেল আপনা আপনি। কাব্য কুহুর হাত ছেড়ে দিল। কবির জেনারেটরে কারিগরি কি করছে দেখে ভ্রু কুচকে সেখানে গেল। কবির মাটিতে বসে কিছু দেখছে। কাব্য ওর পাশে দাঁড়িয়ে বলল, পেলি কিছু? কবির হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো, জবাবে বলল, পাইতাছি না, কালকে মিস্ত্রি টাকা লাগবো ভাই। কাব্য তবুও তাকিয়ে রইল জেনারেটর সার্কিটের দিকে। কবির বলল, আর মামাই তো সিঁড়িতে জেনারেটরের লাইন দেন নাই, ওই লাইন আনানো লাগবো কাইল। কুহু আপা তো একদিনেই খবর করে ফেলছেন। কুহু আপা ঠিক আছেন এখন? কুহু ওড়নার মধ্যে কপালের ঘাম মুছতে মুছতে ক্লান্ত স্বরে জবাব দিল। হ্যাঁ। কাব্য এবার ওয়ালেট থেকে টাকা বের করে কবিরকে দিয়ে বলল, আগামীকাল মিস্ত্রি ডেকে লাইন নিয়ে আসবে, আর এখন সামনের মোড়ের দোকান থেকে লাইট কিনে এনে সিঁড়িতে সেট করে দে। কবির মাথা হেলে টাকা নিয়ে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল। কাব্য কুহুর দিকে এগিয়ে আসলো। কুহু বলল, আব্বুকে বললে আব্বুই টাকা দিয়ে লাগিয়ে দিত। বাসার সবাই ছাদে, পুরো বিল্ডিং খালি, মানুষ থাকবে না। তাই কাব্য বেরিয়ে এসে কেচি কেটে তালা লাগাতে লাগাতে জবাব দিল। তুই কি চাস আমি কিপটামি করি? কুহু লজ্জা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে বলল, না না, তা বলবো কেন? কাব্য কিছু বলল না পাল্টাতে, শুধু তীক্ষ্ণ সতর্ক চোখে রাস্তার এপাশ দেখে সড়ক ধরে হাঁটা শুরু করলো দুজন। ডান পাশে একটা রিক্সা আসলে কাব্য আলগোছে নীরব থেকে কুহুকে টেনে ওর বাম পাশে নিয়ে হাঁটা ধরলো। ছোট এই ব্যাপারটা কুহুর কি যে অসম্ভব ভালো লেগে গেল সেটুকু কিশোরী কুহু কাউকে বলে বোঝাতে পারছে না। কাব্য জ্যাকেটের দুই পাশের পকেটে হাত ঢুকিয়ে মাথাটা নিচু করে একটা ছোট ইটের টুকরাকে জুতো দিয়ে ঠেলতে ঠেলতে বলল, এক সময়, টিউশনের স্যালারি পেয়েছে, তাই খরচ করা হচ্ছে। কুহু কাব্যের দিকে হা করে তাকিয়ে এখনো এই যে কাব্য যে ইউনিক ভঙ্গিতে হাঁটছে তাকে দেখাচ্ছে এক পাক্কা হিরো। কুহু সেই দৃশ্য গিলতে গিলতে বলল, আব্বুকে বললেই আব্বু দিতেন, আপনি কেন শুধু। কাব্য এবার বিরক্ত হয়ে গেল, হাঁটা থামিয়ে কুহুর দিকে কড়া চোখে চেয়ে বলে উঠল, 200 টাকার জন্য বিলাপ করে মরে যাচ্ছিস কেন? আশ্চর্য, চুপ করে হাঁটতে থাক, নো মোর এক্সট্রা টকিং। বলেই কাব্য কুহুকে সামান্য ঠেলে দিল হাঁটার জন্য। নিজে পেছনে পেছনে এগোতে লাগলো। কুহু সামনে হাঁটার আগে একবার ওয়াপকে দেখে নিল। কাব্য ওর তাকানো দেখে ভ্রু উঁচাতেই কুহু মাথা নাড়িয়ে আবারও সামনে ফিরে চুপচাপ হাঁটা শুরু করে। হয়তো বাজ কুহুর আর বলা হলো না, আপনার টাকা খরচ হওয়া মানে তো আমার সংসারের খরচ হওয়া। আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চিন্তা আমি করব না তো কে করবে? আর কটা বউ আপনার? কিন্তু ওসব কথা আর বলা হয়নি। কুহু লাজুক লাজুক মেয়ে কিনা, ওসব কথা বললে কাব্য ভাইয়ের একটা মায়ের মাটিতে পড়বে না গ্যারান্টি। সব কুহুর পিঠে আর আব্বুর কানে। স্বপ্ন সুপার শপ থেকে বারবিকিউ সসের বোতল কিনে বিল দিতে ব্যস্ত কাব্য। পাশে কুহু কাব্যকে রেখে হেঁটে হেঁটে দেখছে চকলেটের সেকশনটা। কাব্য টাকা মেটাতে মেটাতে কুহুকে একবার দেখলো। কুহু একটা ডেরি মিল্কের প্যাকেট নেড়ে চেড়ে দেখছে। পরপর দামটা দেখে আস্তে করে সেটা আবার জায়গায় রেখে দিল। কাব্যর চোখে সেটাও পড়লো বরাবরের ন্যায়। কুহু ঘোরাঘুরি শেষে হেলে দুলে কাব্যর পাশে এসে দাঁড়াতে কাব্য টাকা মিটিয়ে ওয়ালেট পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, এগো তুই, আমি আসছি। কুহু মাথা নাড়িয়ে এগোতে লাগলো সামনের দিকে। কাব্য গিয়ে কুহুর ছুঁয়ে রাখা ডেরি মিল্কের প্যাকেট কিনে নিয়ে সেটার আলাদা করে টাকা মিটিয়ে বেরিয়ে এলো। কুহু দরজা খুলে বাইরে দাঁড়িয়েছিল। কাব্যকে দেখে বলল, আয়। কুহু কাব্যের পাশাপাশি হাঁটছে। কাব্য হাতে স্বপ্নের সুপার শপ ব্যাগ, অপর হাতে ফোনটা স্ক্রল করছে। আবারও কাউকে মেসেজ করেছে। কুহু বারবার কাব্যের মেসেজিং দেখে আগ্রহ দমাতে না পেরে লুকিয়ে একবার উকি দিল। আবছা দেখলো
লেখা নামের পাশে টামি। এটা আবার কার নাম? কুহু ভ্রু কুচকালো। কার নাম হতে পারে এটা? পর মুহূর্তে কুহুর কাব্যের বেস্ট ফ্রেন্ড তানিম ভাইয়ের কথা মনে পড়ল। কুহু তাই আর তেমন ভাবলো না। মাথা থেকে জেলাসির ভূত টেনে হিচড়ে নামিয়ে দিয়ে সোজা হাঁটতে লাগলো। কুহু চুপ করেছিল এতক্ষণ। কাব্য ফোন পকেটে ঢুকিয়ে গলিতে ঢুকলো। এবার নীরবে হাঁটতে থাকা কুহুর দিকে চেয়ে হঠাৎ পকেট থেকে ডেইরি মিল্কের প্যাকেট বের করে এগিয়ে ধরল। নে ধর। কুহু হাঁটা বন্ধ করে অবাক হয়ে তাকালো চকলেটটার দিকে। খুশিতে চোখ মুখ ঝপঝপিয়ে উঠছে যেমন। কাব্যের দিকে তাকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলল, এটা তো আমেরিকান ভার্সন, অনেক দাম। নিলেন কেন এটা, এতগুলো টাকা? অর্ধেক বলেই কুহু জিহ্বা কাটলো। আবার টাকার হিসেব। কাব্য ভাই হয়তো এইবার ওকে কিপটে ভাববেন। কুহু আর চোখে কাব্যের মুখের এক্সপ্রেশন দেখার চেষ্টা চালালো, আর হলো তাই। কাব্য চোখ রাঙানি দিল, বলল, সিরিয়াসলি? নাও, তোকে নিয়ে আমার রিয়েলি টেনশন হচ্ছে। খেলে খা, নাহলে কায়কে দিয়ে দিস। বলেই কাব্য কুহুর হাতে চকলেট ধরিয়ে দিয়ে সোজা হাঁটা ধরলো। গলির ভেতরে কুহুকে পাহারা দেবার কিছু নেই, সবাই চেনা জানা এখানে। কাব্য ভাইকে খুব মানে এখানকার পোলাপান। চকলেট হাতে কুহু থম মেরে দাঁড়িয়ে। এখনো কাব্য ভাইয়ের দেওয়া গিফট কুহুকে এই সুযোগে হাতছাড়া করে? কাব্য ভাই স্বয়ং দিয়েছে চকলেট, খাবেও, হাপুস উপুস করেই খাবে, চেটে পুটেই খাবে। খাওয়ার পর প্যাকেটটা আবারও সবসময়ের মতো ডায়েরিতে গাম দিয়ে লাগিয়ে রাখবে। কুহুর একটা কাব্য কাব্য ডায়েরি আছে, যেখানে আজ অব্দি কাব্যর সাথে যে কোনো স্পেশাল মুহূর্তগুলো লিখে রাখে কুহু। কুহু কাব্যের লুকিয়ে তোলা ছবি মিনি প্রিন্ট করে লাগিয়ে রেখেছে, আর কিছু কিছু পৃষ্ঠায় কাব্যের হাতের লেখার একটা কপিও রেখেছে। পাগল পাগল লাগে কুহুর আজকাল। প্রেমে পড়ে মানুষ এতটা উন্মাদ হয় কখনো? কুহু চকলেট খুলে খেতে খেতে দৌড়ে এসে কাব্যের পাশটা হাঁটা ধরলো। তারপর তার অর্ধেক খাওয়া চকলেট কাব্যের মুখের দিকে বাড়িয়ে দিল। মিষ্টি কণ্ঠে বলল, আপনি নেবেন? কাব্য গম্ভীর কণ্ঠে স্রেফ জবাবটা দিল সুগার খাই না আমি। কুহু। তারপরে বলল, একটু খেলে কি হয়? সুগার শরীরের জন্য দরকারি, জানেন এটা? অযথা একটা বায়না। মূলত কাব্যের ঠোঁটের স্পর্শ করা জায়গা থেকে নিজে চকলেট খাবে দেখেই আবদারটুকু করা হয়েছে। কখনো যদি কাব্য ভাই কিওর এসব পাগলামি বুঝে ফেলেন? রোজ রোজ মনে মনে যেসব পাগলামি করে কুহু, কাব্য ভাই কি ওসব শোনেন? মনের কথা কি কখনো শোনা যায়? যদি যেত, কাব্য ভাই নিশ্চয়ই মুখ চোখ কুচকে বলতেন, কুহুর মাথার ভেতরে নর্দমা ভরে গেছে মেজু যাচ্ছু, দ্রুত মাথার ডাক্তার দেখাও। ওই এক কাজই তো পারে সে, কথায় কথায় আব্বুকে বিচার দেওয়া। কখনো নিজে এসে কুহুকে আদর দেখিয়ে মাথায় হাত বুলিয়ে শুধরে দিলেও তো পারে। সে বললে কুহু এক বাক্যে ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে হয়ে যাবে। কুহু হাঁটছে আর চকলেট খাচ্ছে। কাব্য আবার ফোন বের করে কাকে মেসেজ করছে যেন। কুহু আবারও নামটা দেখলো, এবারেও টামি। কি মেসেজ করছে? পর মুহূর্তে একটু উকি দিতে গেলেই খেলো ধরা। কাব্য ফোন সরিয়ে কুহুর দিকে চেয়ে আছে, তাও চোখ মুখ কুচকে। কুহু ধরা পড়ে যাওয়ার মুহূর্তে কাচুমাচু ভঙ্গিতে অন্য পাশে মুখ ঘুরিয়ে চকলেটে ভাবলেশীন কামড় বসালো। কাব্য ছোট নিঃশ্বাস ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে রাখলো। কিছু প্রশ্ন করলো না তেমন। রাত বাজে তখন 12টা বেজে 10 মিনিট। বারবিকিউ বানানো শেষ হয়েছে। কাব্য আর স্নিগ্ধ কিচেন অ্যাপ্রন খুলে সব ফ্যান ছেড়ে বসেছে ছাদে। মহু ওদেরকে ঠান্ডা লেবুর শরবত এনে দিয়েছে নিচ থেকে। স্নিগ্ধ খেতে খেতে কায়ার দিকে একবার তাকিয়ে কিছু একটা ইশারা করলো। কায়া ওপাশে বসে চোখ রাঙাচ্ছে বারবার। স্নিগ্ধ ওসব চোখের রাগের পরোয়া করেনি কোনো কালে। বেপরোয়া প্রেমিক কিনা, ও বসে বসে ওইখানেই মেসেজ করলো। তারপর কায়াকে ইশারা করলো মেসেজটা পড়তে। ওপাশে কায়া মেসেজ পড়ে। একবার জাস্ট একটা কিস নেব, প্লিজ মেনে নে না সোনা। কায়া চোখ মুখ কুচকে বিরক্ত ভঙ্গিতে রিপ্লাই করে, অশুভ হচ্ছ আজকাল, এই আবদার জীবনও মানব না আমি, বুঝলা? স্নিগ্ধ মেসেজ পড়ে অসহায় ভঙ্গিতে কায়ার দিকে তাকালো। কায়া চোখের ইশারায় আবারও সাজাত রেগে এইবার আবারও মেসেজ করে, আমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ডকে কিস করা থেকে শুরু করে বেডরুম অব্দি চলে গেছে, অথচ রিলেশনের 1 বছরেও হাতটা ধরতে দিস না তুই। চিল্লিয়ে কানের পোকা বের করে ফেলিস। তুই বল গার্লফ্রেন্ড কিসের জন্য হয়েছিস বল আমারে। কায়াও টিপ্পনি কেটে পাল্টা মেসেজ করে, তো বোনকে গার্লফ্রেন্ড বানাইতে কে বলছে তোমারে? বরাবরের ন্যায় বোন শব্দটা শুনে স্নিগ্ধ খেপে যায়। খেপাটে ষাঁড়ের মতো ফুসতে ফুসতে রিপ্লাই করলো, বোন? তুই কোন অ্যাঙ্গেলে আমার নিজের বোন? আমার চাচাতো বোনের মামাতো বোন। কত দূরের সম্পর্কে রে, তুই এমনি অপমান করে দিলি। তোর কপালে আমার গাল দুটা। কায়াও হাসি চেপে রিপ্লাই করলো, যেমনই হোক কিন্তু বোন তো। স্নিগ্ধ এবার বিরক্ত হয়ে হাল ছেড়ে গটগট করে লিখলো মেসেজে। কায়া পড়লো, স্নিগ্ধ লিখেছে মেসেজে, তুই থাক তোর বোনগিরি নিয়ে। ভাসছি আমি, ভালো তো বাসছি আমি। তুই তো এখন কথাই শোনাবি। তোরই তো জিন্দেগি, শান্তি হয়ে বসে থাক। জিতিস তুই। পায়েস তোরে দেওয়া হলো না এখন, ওটা আমি বাসরাতে দিমু। কায়া এবার ঠোঁট টিপে হেসে স্নিগ্ধের দিকে মায়াবী চোখে তাকালো।
ইচ্ছে হয়েছে বশ করে নিতে এই রাগী কাঁচা ভাষার স্নিগ্ধ সিদ্দিককে। স্নিগ্ধ কায়ার জিতে যাওয়া ওই হাসি দেখে তেলে বেগুনে জ্বলে যায়। চট করে কায়ার সামনে থেকে উঠে যায়, জায়গা থেকে উঠে নিচের থেকে এগিয়ে মিউজিক বক্স নিয়ে আসে, সবার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, গানের কলি খেলবো আমরা, চলো। মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ, আর যে পক্ষ হারবে তারে উইনার পক্ষরে খাওয়াতে হবে। পোলারা কেন সবসময় কমলা খাটবো, ওরাও খাটুক। স্নিগ্ধের চোখে মুখে আগুন জ্বলছে। কায়া তখনও ঠোঁট টিপে হেসে যাচ্ছে, হাসি থামছেই না ওর। বড্ড মজা লাগছে স্নিগ্ধকে খেপাতে পেরে। স্নিগ্ধের কথা শুনে কুহু সবার আগে ভীষণ আগ্রহ নিয়ে নড়ে চড়ে বসলো। স্নিগ্ধের দিকে ডাগর ডাগর চোখ দুটো তার আটকানো। কাব্য ফোন দেখছিল মাধুরে আধা শোয়া হয়ে। ও এইবার উঠে বসলো, হাতের ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে মনোযোগীও হয়েছে। স্নিগ্ধ কায়ার ঠিক পাশটায় মিউজিক বক্স রাখলো। রাখার সময় কায়ার দিকে একটা তেরা নজর নিক্ষেপ অব্দি করে গেল। কায়া এখনো মজা নিচ্ছে, হাসছে মিটমিট করে। মহুয়া চোখের চশমা ঠেলে দিয়ে বিজ্ঞদের মতো বলল, স্নিগ্ধ ভাইয়া, গানের কলি খেলার জন্যে গান জানা লাগে, তুমি পারবে? স্নিগ্ধ কাব্যের পাশে সবে বসেছিল। এমনিতে কায়ার হাসি দেখে ওর ফাটছে, তার উপর মরার উপর খাড়ার ঘা স্বরূপ এই মহুয়ার পণ্ডিতি লেকচার। স্নিগ্ধ চেতে উঠে বলল, জ্ঞানীগুণী বোন আমার, চুপ থাকবি, মুখ খুলবি জাস্ট খ্যা খ্যা করে গান গাওয়ার জন্য। ফার্দার লিপ ক্লোজড। স্নিগ্ধ ভাইয়া আজ অযথায় রাগ দেখাচ্ছেন কেন? বোকা মহু ওসব বুঝতে পারছে না। ওর ছোট মনে কখনো এই কথা আসেনি। ওর স্নিগ্ধ ভাইয়া বড় হয়েছে, প্রেমে পড়েছে এবং চুমু চেয়েছে। এসব কিছু যখন মেলেনি, তার প্রেমিকার রাগ এবার ওদের উপর দেখাচ্ছেন। মহুয়া ওসব জানে না, বুঝে না, শিখেওনি। তাই চুপচাপ ঠোঁটে আঙ্গুল চাপলো। কাব্য দুজনের ঝগড়া দেখে স্নিগ্ধের কাঁধে হাত রেখে ঝগড়া থামাতে ইশারা করে একবার। স্নিগ্ধ চুপ করে বসে থাকে, তার তীক্ষ্ণ চোখ কায়ার হাসি হাসি মুখের দিকে। কুহু এইবার কিছুটা ব্যথিত গলায় বলে উঠল, স্নিগ্ধ ভাইয়া, তুমি ইদানিং এত ঝগড়া কোথা থেকে শিখেছো? মিস থেকে এবার আসার পর থেকেই শুধু খ্যাক খ্যাক করছো তুমি। স্নিগ্ধ আর চোখে কায়ার দিকে তাকালো। কায়ার হাসি ততক্ষণে থেমেছে। খুক খুক করে কেসে উঠে অন্য পাশে মুখ সরিয়েছে। স্নিগ্ধের রাগের প্রধান কারণ তো সামনে বসাও। 1 মাস ধরে অনবরত একটাই আবদার করে যাচ্ছে, ও মানছে না, উল্টো টিস করে যাচ্ছে ছেলেটাকে। প্রেমিকের জন্য এইবার আসলে বড্ড মায়া লাগছে কায়ার। চুমুই তো একটা দিলে তো কি মহাভারত কিছু হয়ে যাবে? কায়া হিসেব করছে। কাব্য এইবার আসর ভাঙলো। খেলার পরিবেশ জমানোর জন্য এইবার নিজেই কথা তুলল। তোরা খেলা শুরু করবি? রাত বাড়ছে, সকালে ভার্সিটি আছে আমার। কাব্যের কথা শুনে সবাই তৎপর হয়ে গেল খেলা শুরু করার জন্য। কাব্য হঠাৎ হাত উঁচিয়ে নিজের গায়ে জড়ানো জ্যাকেট খুলছে। সেটা কুহুর চোখে পড়লে কুহু হা করে সেটা তাকিয়ে দেখতে থাকে। কাব্য গরমে অতিষ্ঠ ভঙ্গিতে জ্যাকেট খুলে সুন্দর করে সেটা চেয়ারে ঝুলিয়ে রাখলো। কুহু মোটামুটি হতাশ। কাব্য ভাই এত পরিপাটি নিট ক্লিন ছেলে, আর কুহু অপরিষ্কারের বাচ্চা একটা। নিজের জামা কাপড় কোথায় ফেলে রাখে নিজেও জানে না। চুলে শ্যাম্পু করে সপ্তাহে একবার, আর কোনো কাজ গুছিয়ে করা এটা কুহুর স্বপ্নেই সম্ভব। শুরুতে কুহুকে গান বলতে বলা হলো। কুহু কি শুনবে? ও তো তখনও হাঁ করে কাব্যের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ আবার ডাকতেই কুহুর ধ্যান ফেরেও চটজলদি গলা কেসে নিজেকে তৈরি করে চোখ বুজে গাওয়া শুরু করে। আমি কেন হেল্প করতে যাব? আমি ওর দিকে তাকাচ্ছি না, যা। কুহু ধীরে ধীরে চোখ খুলে কাব্যকে দেখে গান গাইতে থাকে। কাব্য কুহুর দিকে স্বাভাবিক চোখে তাকিয়ে আছে। কাব্য ভাই কি বুঝেন কুহু এই গান কার জন্য গাইলো, কাকে ডেডিকেটেড করে গাইলো এই ভরা আসরে? কুহু গান থামাতে স্নিগ্ধের পালা এলো। স্নিগ্ধ পড়লো মহাবিপকে। কিছুতেই ল দিয়ে কোনো গান মাথায় আসছে না। ও কাব্যের দিকে ফিরে ফিসফিসিয়ে পড়ল, ভাই হেল্প প্লিজ। কাব্য কিছু বলার আগে কায়া জ্ঞানীদের ন্যায় গুরুগম্ভীর গলায় বলল, স্নিগ্ধ ভাই শুনুন, খেলার চিটিং নট অ্যালাউ। আপনার পয়েন্ট কমিয়ে রেখে দেবো আমরা মেয়ে পক্ষ, বুঝলেন? কায়া কথাটা বলতে এই পাশ থেকে কুহু সায় দিয়ে শাসিয়ে ফেললো। নো চিটিং স্নিগ্ধ ভাইয়া। কাব্য ভাই, আপনি কিন্তু মোটেও তাকে হেল্প করবেন না। খেলা ক্যান্সেল করে দেবো আমরা মেয়ে পক্ষ। কাব্য ওসব পরোয়া করে না তেমন একটা। ভান করে কাঁদ উচিয়ে ভাবলেশীন গলায় বলল। কাব্য কথাটা বলে ফোনে কিছু একটা দেখার জন্য হাতে নিল। স্নিগ্ধের ফোনে কিছু একটা মেসেজ করলো লুকিয়ে। স্নিগ্ধর মোবাইলের নোটিফিকেশন ভাসলো স্ক্রিনে। মেসেজটা দেখে স্নিগ্ধের হাসি চলে আসছে আপনা আপনি। ও আলগোছে ফোনের স্ক্রিন বন্ধ করে বাঁকা হেসে কায়ার দিকে তাকিয়ে গাইল, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে পায় না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। কায়া মুখ লটকে শুনে গেল স্নিগ্ধের ওকে টিটকারি করে গাওয়া গান। স্নিগ্ধ কায়াকে জ্বালানোর জন্য বেশি বেশি অ্যাক্টিং করে গাইছে এই গান। এইবার সবার গাওয়া শেষে কাব্যের পালা। কাব্য নড়ে চড়ে বসলো, গাওয়া শুরু করলো। দিল মুবারক হো यही तो प्यार है
কাব্য এটুকু গেয়ে থামলো। কুহু ডান গালে হাত দিয়ে এতক্ষণ গিলছিল কাব্যের গাওয়া গান। কাব্য গান থামাতেই কুহুর মনোযোগ বিঘ্ন হয়ে গেল। এক প্রকার বিরক্ত হয়ে বলে ফেলল, থামলেন কেন কাবু ভাই? বাকিটুকু গান। কুহুর কথা শেষ হতে বাকিরাও হই হুল্লোড় করে বলে ওঠে। পুরোটা গাও ভাইয়া, তোমার গিটারটা আনবো? মহু কথাটা শেষ করতে স্নিগ্ধ কিছু বলার আগে উঠে গেল, বলল, আমি নিজের থেকে নিয়ে আসছি ভাইয়ার গিটার। বলে স্নিগ্ধ এক দৌড়ে নিচে চলে গেল। কাব্য পেছন থেকে ডাকলো কয়েকবার। খালি গলায় গাইবো? যাওয়ার দরকার নেই। স্নিগ্ধ। স্নিগ্ধ থামে না, বেরিয়ে যায়। কুহু ততক্ষণে আনন্দ উত্তেজনা নিয়ে বসে আছে কাব্যের দিকে তাকিয়ে। কাব্য ওর লিরিক্স বের করে ফোনে গানের কলি হিসেবে অল্প লিরিক্স জানতো, বাকিটা জানা নেই, তাই এক নজর দেখে নিচ্ছে। কারণ আজ গান না গিয়ে এই বিচ্ছুর দলকে ছাড়বেই না, যা বোঝা যাচ্ছে এদের কাণ্ড দেখে। স্নিগ্ধ গিটার নিয়ে আসে। কাব্যের এই গিটার এক্সপেন্সিভ অনেক। ওর 18 বার্থডেতে গিফট দিয়েছিল আনোয়ার সিদ্দিক। কাব্য সহজে এটা কাউকে ব্যবহার করতে দেয় না, কাবার্ডের ভেতরে থাকে বেশিরভাগ সময়। স্নিগ্ধ চাবি দিয়ে খুঁজে নিয়ে এসেছে। স্নিগ্ধের পেছনে পেছনে ভাইকুঞ্জের গিন্নিরাও এসেছেন ছাদে। ছেলেরা গান গাইবে শুনেই ওরা এসেছেন। কাল সময়ই হয় না কাব্যটার গান টান গাওয়ার, বহুদিন শোনা যাচ্ছে না, তাই আজকেও এই সুযোগ মিস করতে চাননি। মা চাচিকে দেখে কাব্য বোধহয় একটু লজ্জা পাচ্ছে। ও গিটার নিয়ে সেটার তার ঠিক করতে করতে একবার বলেও ফেললো, তোমাদের কষ্ট করে সিঁড়ি আসার কি দরকার ছিল? কবিতা তো গদগদ হয়ে বলে ফেললেন। তুই গান গাবি আর আমরা শুনবো না? শামীমাও ছেলের দিকে চেয়ে বললেন। কোন গান গাইছিস রে? পাশ থেকে মুবিন জানালো, বুড়োমা রাহাত ফাতে আলীর আরফিন গান। স্নিগ্ধ এইবার মুবিনের মাথায় গাট্টা দিয়ে টিটকারি করে বলল, ওরে ছোট প্যাকেট, তুইও গান শুনিস? মুবিন বিরক্ত চোখে মাথা ঘষতে ঘষতে স্নিগ্ধের দিকে চেয়ে বলল, বন্ধুরা শোনো, আমি তো শুনি না ভাইয়া, আম্মু তো রিয়াকশন দিয়েছে। স্নিগ্ধর মেজাজ খিচে গেল, আর চোখে ছোট মায়ের দিকে তাকিয়ে মুবিনের কানের কাছে ফিসফিস করে বলল, তুই এমন হাবাই থাকবি বেটা, তুই এমন হাবাই থাকবি বেটা। বউ গান শুনতে চাইলে না পারলে পরে বউ ধরে পেটায়, এটা জানিস? মুবিন জ্ঞানীগুণী ন্যায় শার্টের কলার নাড়িয়ে পড়ল, ভাইয়া, আই অ্যাম 13, আই অ্যাম স্টিল এ বেবি, বউ হওয়ার বয়স হয়নি আমার। স্নিগ্ধ তারা চোখে তাকিয়ে কিছু বলবে তার আগে মুবিন বিরক্ত হয়ে উঠে তার প্রিয় কাব্য ভাইয়ের পাশে গিয়ে বসে গেল। স্নিগ্ধ ভাইয়া আজকাল ভীষণ অ্যাডাল্ট কথা বলেন, ওসবও ছোট হয়ে শোনা ঠিক না। এসবে মা নো রেস্ট্রিকশন দিয়েছেন, আর মুবিন হচ্ছে গুড বয়, মায়ের সব কথা শোনা লক্ষ্মী বাচ্চা। রেড গিটার হাতে কাব্য ভাই কুহুর ভীষণ ফেভারেট, ওর চোখ শীতলকারী একটা দৃশ্য এটা। কুহুও দেখা গেল তাই নড়ে চড়ে আরাম করে বসেছে গান শুনবে বলে। কাব্য গাইতে থাকে বাকিটা। তুম মেরে হো ইস পল মেরে হো। কাব্য গান থামাতেই সবার আগে কুহু করতালি দিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, ওয়াও। কুহুর করতালি শুনে বাকিরাও দেখা গেল জোরে জোরে কাব্যকে অ্যাপ্রিসিয়েট করতে করতালি দিতে থাকলো। কাব্য লজ্জা পেয়ে যায়, আলগোছে গিটার রেখে বলল, থামো, এত ভালো গাই না আমি। ছোট মা প্রেমা তো কানের পেছন থেকে কাজল নিয়ে কাব্যের হাতে লাগিয়ে বললেন, তোর বউ তো তোর গান শুনেই পটে যাবে কাব্য, এত সুন্দর গলা তোর, নজর না লাগুক আমার। কাব্য হেসে ফেলল, মাথার পেছনটা চুলকে নতমস্তকে বলল, বেশি বেশি বলছি এবার ছোট মা। কবিতা এই কথায় সরাসরি না করে বললেন, না রে কাব্য, আসলেই ভালো গেয়েছিস, মাঝে মধ্যে আমাদের গান গেয়ে শোনাতে পারিস বাবা। কাব্য মৃদু হাসলো শুধু। কুহু আরও একবার ফিদা হয়ে গেল কাব্যের এই হঠাৎ আকাশের চাঁদের ন্যায় হাসিটার দিকে। মনে হলো তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসিটা তার কাব্য ভাইয়ের। এই পৃথিবীতে সব ছেলেদের হাসি এমনই হওয়া উচিত, মৃদু হাসি, অথচ গম্ভীর মুখে দারুণ লাগে এমন হাসি। বারবিকিউ পার্টি শেষ করে ভাইকুঞ্জের সকল রমণীরা যার যার ফ্ল্যাটে ফিরেছেন। বাচ্চারা এখনও ছাদে গানের কলি খেলে যাচ্ছিল। কাব্য এইবার আসর ভেঙে মোবাইলে টাইম দেখে বলল, তোদের ঘুম নাই? রাত 2টো বাজে, আমি চলে যাচ্ছি, ক্লাস আছে আমার কাল। বলেই কাব্য জ্যাকেট চেয়ারের উপর থেকে নিয়ে সবার আগে উঠে দাঁড়ালো। সবাই জোর করলেও আর থাকলো না। কাব্য চলে যেতেই আসরটা ভেঙে গেল। কায়াকে এখনও স্নিগ্ধ ইশারা করছে, কায়া পাত্তা দিচ্ছেও না ওসব। বন্ধুদের সাথে থেকে এই স্নিগ্ধ প্রেমিক ভীষণ নির্লজ্জ হয়েছে। মেসে পড়া সব ছেলেগুলোকে দেখে দেখে অশ্লীল হয়ে যাচ্ছে। কায়ার কাছে পাত্তা না পেয়ে স্নিগ্ধ এবার সবার অগোচরে মেসেজ করলো, সবাই গেলেও তুই থাকবি কায়ার বাচ্চা, না হলে আমি তোরে আজ খাইছি। কায়া মেসেজটা পড়ে ভ্রু কুচকে তাকালোর অসভ্য প্রেমিক স্নিগ্ধের
কুহুকে। স্নিগ্ধটাও পাল্টা রাগি চোখে শাসালো। দেখা গেল কুহু ও কাব্য চলে যেতেই ওর মনটাও আসর থেকে উঠে গেল। এইবার নির্ঘুম রাতের সঙ্গী চলে যাওয়ার কারণে এখন ওরও ঘুম ঘুম পাচ্ছিল ভীষণ। কাব্য যতক্ষণ ছিল ঘুমটুকু নাই হয়েছিল, এখন কাব্য নেই, আগ্রহ নেই। তাই কুহু হেলে দুলে ফোনটা পাশ থেকে নিয়ে উঠে দাঁড়ালো। কুহুকে দাঁড়াতে দেখে কায়া ভড়কে গিয়ে বলল, কুহু। আপু কই যাও? কুহু জবাবে হামি তুলে বলল, ঘুমোতে, তোর শেষ হলে আসিস। কথাটা বলে কুহু বেরিয়ে গেল ছাদের দরজা দিয়ে। কায়া আতঙ্ক নিয়ে উঠে দৌড়ে তাড়াহুড়ো করে দাঁড়াতেই স্নিগ্ধ দ্রুত উঠে দাঁড়িয়ে কায়ার হাত পেছন থেকে ঝাপটে ধরল। ও আল্লাহ! কায়া ভরে চিৎকার করে উঠলো। স্নিগ্ধ দ্রুত ওর মুখটা চেপে বলল, কায়া স্টপ, আসতে, সবাই শুনবে না। এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন তুই? চুমু তো তুই নিজে আমার কাছ থেকে চেয়েছিলিস প্রথমে, আমি না, রিমেম্বার? আমাকে উস্কে দিয়ে এখন আমার থেকেই পালাচ্ছিস? না না, তা তো হবে না জানেমন। চুমু খাবি, তারপরে এইখান থেকে বেরোতে পারবি। কায়ার ঠোঁটে স্নিগ্ধের বড় বড় আঙ্গুলগুলো চাপা। কায়া চোখ ঝাপটে ঝাপটে ওভাবে তাকিয়ে থাকলো স্নিগ্ধের চোখ দুটোর দিকে। স্নিগ্ধ নরম গলায় বলল, জাস্ট একটা কিস, তারপর আর বিয়ের আগে এই জীবনে কিচ্ছু চাইবো না, খোদা কসম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।